আরে আরে ভাইয়া, এসব তুমি কি করছো? রুমের লাইট কেন অফ করছো? রুমের লাইট অফ করো না, আমি অন্ধকারে ভয় পাই, অন্ধকারে ঘুমাতে পারি না। কিন্তু আমি তো লাইট অন রেখে ঘুমাতে পারি না। ছোটবেলা থেকে আমার লাইট অফ করে ঘুমানোর অভ্যাস। তাছাড়া আমি তো আছি, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি থাকতে তোমার ভয় কিসের? তুমি আছো মানে তুমি এই রুমে থাকবে না। তুমি অন্য রুমে গিয়ে ঘুমাও, আমার সঙ্গে তুমি কেন এক রুমে ঘুমাবে? কারণ আমি তোমার স্বামী। আমি তোমার সঙ্গে আজ থেকে একদমই ঘুমাবো। স্বামী হয়েছে তো কি হয়েছে? তুমি কি আমার মাথা কিনে নিয়েছো নাকি? আমি তোমাকে আমার সঙ্গে আমার রুমে ঘুমাতে দেব না। তুমি অন্য রুমে গিয়ে ঘুমাও। আরে বাবা, বিয়ের পর স্বামী স্ত্রী এক রুমে ঘুমাতে হয় সেটাও কি তুমি জানো না, নাকি কেউ তোমাকে সব ব্যাপারে কোনো কিছু বলে দেয়নি? আমাকে কেউ কিছু বলার সাহস নেই। তাছাড়া আমাকে কেউ কিছু বললে আমি যে সেটা শুনবো তার কোনো গ্যারান্টি নেই। তাছাড়া ভাবি আমাকে বলে দিয়েছে আমি যেন আমার রুমে কখনোই কোনো ছেলে মানুষকে প্রবেশ করতে না দেই। তুমি আমার রুমে প্রবেশ করেছো এটাই অনেক বেশি, কিন্তু তাই বলে আমি তোমাকে এই রুমে ঘুমাতে দেব না। তুমি অন্য রুমে গিয়ে ঘুমাতে পারো। কিন্তু সারা বাড়িতে মেহমান, এখন যদি আমি অন্য রুমে গিয়ে ঘুমাই তাহলে লোকে আমাকে মন্দ বলবে। এটা তো তুমি ঠিক করছো না। দেখো, তুমি যদি আমার কথা না শোনো আর জোর করে আমার রুমে ঘুমাতে চাও, তাহলে কিন্তু আমি আম্মুর কাছে বিচার দেব। তোমার নামে বলে দেব তোমার ছেলে জোর করে আমার রুমে ঘুমাতে চাইছে। কি বলো? আমি চিৎকার দেব নাকি চিৎকার দিয়ে সবাইকে বলে দেব নাকি? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি বেলকনিতে গিয়ে ঘুমিয়ে পড়ছি, কিন্তু অন্য রুমে যাওয়া সম্ভব নয়। প্লিজ, তুমি এটা বোঝার চেষ্টা করো। ও, তার মানে তুমি কোনোভাবেই আমার রুম থেকে বের হয়ে যাবে না, এটাই তো? নিশ্চয়ই তোমার কোনো কুমতলব আছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি এক্ষুনি আম্মুকে সব বলে দিচ্ছি। এই কথা বলে নদী রুম থেকে বের হয়ে সোজা আকাশের আম্মুর রুমে চলে গেল আর দরজায় দাঁড়িয়ে নক করতে থাকলো। আম্মু, ওই আম্মু, তাড়াতাড়ি দরজা খোলো, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। তাড়াতাড়ি দরজাটা খোলো। কি ব্যাপার নদী, কি হয়েছে? তুমি এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন? আজ তোমার বিয়ে হয়েছে, তাছাড়া সারা বাড়িতে অনেক মেহমান। এখন কি তোমাকে এভাবে চেঁচামেচি করতে দেখতে ভালো লাগে নাকি? আম্মু, তুমি আমাকে কথা শোনাচ্ছ? তুমি তো একটা সময় আমাকে বলেছিলে আমি যেন কোনো ছেলের সঙ্গে এক রুমে না থাকি। তাহলে এখন তোমার ছেলে আমার রুমে কেন থাকতে চায়? যে তোমার ছেলেকে বলো আমার রুম থেকে বের হয়ে আসতে। তা না হলে কিন্তু আমি ওই রুমে গিয়ে কোনোভাবেই ঘুমাবো না, আমি তোমার সঙ্গে ঘুমাবো। এরকম করে না মা, আমি তোমাকে অন্য ছেলের সঙ্গে এক রুমে ঘুমাতে মানা করছি, কিন্তু আকাশ তোমার স্বামী, তুমি আজ থেকে তার সঙ্গে ঘুমোবে। তুমিও তো তোমার ছেলের মতোই কোনো কিছু না বুঝে শুধু শুধু কথা বলো। তোমার ছেলেও তো এই কথাটাই বলছিল। তাই আমি তোমার ছেলের কথার কোনো পাত্তা না দিয়ে সোজা রুম থেকে বের হয়ে চলে এসেছি। এখন তুমি গিয়ে তোমার ছেলেকে বলো আমার রুম থেকে বের হয়ে চলে আসতে। আমি তাকে কোনোভাবেই আমার রুমে ঘুমাতে দেব না। তখনই অসহায়ের মতো মুখ নিয়ে আকাশ এসে সেখানে উপস্থিত হয় আর তার মায়ের দিকে তাকিয়ে থাকে। তার মা কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। একে তো পিচ্ছি একটা মেয়ের সঙ্গে ধরে বেঁধে বিয়ে দিয়েছে, তারপর আবার পিচ্ছির এরকম আচরণ। তার মা পড়েছে বড্ড ঝামেলায়, কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। আকাশ বাবা, বাড়িতে অনেক মেহমান, তাই বলছি কি, প্লিজ তুই ঝামেলা করিস না। তুই নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়, আর নদী আজ আমার সঙ্গেই থাকুক। এই জন্যই তোমাদেরকে বলেছিলাম আমাকে ধরে বেঁধে এই পিচ্চি মেয়েটার সঙ্গে বিয়ে দিও না। এই মেয়েটা কোনোদিনই আমাকে বুঝবে না। আজ আমার বাসর রাত, আর আজ কি না আমাকে একা একা ঘুমাতে হবে। বাবা, এভাবে কথা বলিস না। তুই তো বড় হয়েছিস, সবকিছুই বুঝিস। মেয়েটা এখনো ছোট, তাই ওকে কোনো ব্যাপারে প্রেসার দিস না। আস্তে আস্তে বড় হতে দেওয়ার, তারপর নিজে নিজেই সবকিছু বুঝে যাবে। তখন আর তোকে কিছুই করতে হবে না। আকাশ তখন কোনো কথা না বলিয়ে গাল ফুলিয়ে সেখান থেকে চলে গেল। আর এদিকে নদী তখন আকাশের আম্মুর রুমে এসে আকাশের আম্মুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আকাশ তার আম্মুকে বলল, আম্মু, আমাকে আজ অফিসে যেতে হবে। অফিসের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। আজ অফিসে না গেলে হবে না। কিন্তু তোকে তো বলছিলাম কয়েকদিনের জন্য অফিসের ম্যানেজারকে দায়িত্ব দিয়ে
আয়, তোর নতুন বিয়ে হয়েছে, তোর বউটাও ছোট, তাই তাকে একটু সময় দেয়া প্রয়োজন, তাকে সবকিছু বুঝিয়ে দেয়া প্রয়োজন। আমি এই মেয়েটাকে একটু সময় দিতে পারবো না। তুমি জোর করে এই মেয়েটার সঙ্গে আমার বিয়ে দিয়েছো। এখন এই মেয়েটার সঙ্গে যা কিছু করতে হবে সেটা তোমারই করতে হবে। আমি কিছু করতে পারবো না। কেন যে আমি তোমার কথা শুনতে গেলাম আর নিজের কপালে নিজেই কোড়াল মারতে গেলাম। বাবা, প্লিজ এভাবে বলিস না। যা করছি তোর ভালোর জন্যই করছি। তাছাড়া এই মেয়েটাকে যদি আমি তোর জন্য নিয়ে না আসতাম, তাহলে অন্যত্র হলেও মেয়েটার বিয়ে হয়ে যেত। তাই এটা করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। হ্যাঁ, আরেকজনের ভালো করতে গিয়ে এখন তার পরিণাম আমাকে ভোগ করতে হচ্ছে। যাই হোক, আমাকে আজ অফিসে যেতে হবে। আমাকে তাড়াতাড়ি একটু নাস্তা বানিয়ে দাও, আমি অফিসে চলে যাই। এরপর তার আম্মু কি আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই শেষ হয়ে যায়, নিজের রুমে চলে গেল। এদিকে আকাশের আম্মুই নদীকে ঘুম থেকে ডেকে তুলল, তারপর ফ্রেশ করিয়ে দিল। আকাশের আম্মু কিচেনে এসে আকাশের জন্য নাস্তা তৈরি করলো, আর তারপর নদীকে ডাকতে লাগলো। আকাশের আম্মুর ডাক শুনেই নদী রান্নাঘরে চলে আসলো। আম্মু, তুমি আমাকে ডাকছিলে? হ্যাঁ আকাশ, একটু পরেই অফিসে চলে যাবে। তুমি ওর নাস্তাটা দিয়ে এসো, আর ওকে বলে এসো দুপুরের খাবার সময় হলে যেন বাসায় চলে আসে। সবাই মিলে একসঙ্গে বসে দুপুরের খাবার খাবো। আচ্ছা ঠিক আছে, কপালটা আমার কাছে দাও, আমি এক্ষুনি ভাইয়াকে দিয়ে আসছি। নদীর মুখ থেকে নিজের স্বামীকে ভাইয়া বলে ডাকটা শুনিয়ে আকাশের আম্মু হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না। তারপরও তিনি নদীকে নিজের কাছে ডেকে নিলেন আর বললেন, নদী, তুমি তো ভালো মেয়ে। দেখো, তোমাকে একটা কথা বলি, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আকাশের সঙ্গে তোমার বিয়ে হয়ে গেছে। আকাশ তোমার স্বামী, তাই আকাশকে তুমি ভাইয়া বলে রেখো না। কিন্তু তুমি তো বললে যে তোমাকে আম্মু বলে ডাকতে, আর যদি তোমাকে আম্মু বলে ডাকি তোমার ছেলে তো আমার ভাইয়াই হবে, তাই আমি তোমার ছেলেকে ভাইয়া বলে ডাকবো। এরপর আকাশের আম্মুকে আর কোনো কথা বলার সুযোগই না দিয়ে নদী না তার প্লেট হাতে নিয়ে দৌড়ে সেখান থেকে চলে গেল। সোজা আকাশের রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। আকাশের রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, তাই নদী বাহির থেকে দরজায় নক করলো। আকাশ ভাইয়া, আকাশ ভাইয়া, রুমের দরজাটা খোলো, তোমার জন্য নাস্তা নিয়ে এসেছি। তুমি নাকি অফিসে যাবে, তাই আম্মু তোমার জন্য নাস্তা পাঠিয়েছে। আকাশ ক্রমের দরজাটা খুললো, আর নদীকে দেখতে পেয়ে নদীর হাত থেকেই নাস্তার প্লেটটা নিল আর নদীর হাতটা ধরে বলল, এসো, তুমিও আমার সঙ্গে খাবে। আমার একা একা খেতে ভালো লাগে না, তাই ভাবছি এখন থেকে প্রতিদিন তোমাকে নিয়েই খাবো। হ্যাঁ, কিন্তু তুমি আমার হাত ধরছো কেন? আমার ভাবি তো বলেছিল আমি যেন কখনো আমার হাত কোনো ছেলেকে ধরতে না দেই। তুমি যে আমার হাতটা ছেড়ে দাও। উফ আল্লাহ, তুমি রক্ষা করো আমায়। এখন কিনা আমি আমার নিজের বউয়ের হাত পর্যন্ত ধরতে পারবো না। আমি কেমন মেয়েকে বিয়ে করেছি সেটাই বুঝতে পারছি না। কি হলো ভাইয়া, তুমি কি কিছু বলছো নাকি? আমি আস্তে আস্তে কথা শুনতে পাই না, আমার কানে সমস্যা আছে। আমাকে কিছু বললে জোরে জোরে বলবে। না, আমি তোমাকে কিছু বলতে যাব কেন? তোমাকে কিছুই বলিনি আমি। আমার কপালের কথা বলছি। আমার কপালটা এত ভালো যে তোমার মতো ভালো একটা মেয়েকে বউ করে পেলাম। যাই হোক, এখন কি তুমি আমার সঙ্গে নাস্তা করবে? হ্যাঁ, তুমি যদি আমাকে নিজের হাতে খাইয়ে দাও তাহলে আমি তোমার সঙ্গে নাস্তা করব। তাছাড়া তুমি তো জানো আমি নিজের হাতে খাবার খেতে পারি না, আর নিজের সাথে খাবার খেলেও আমার পেট ভরে না। আমাদের বাসায় তো সব সময় ভাবি আমাকে খাবার খাইয়ে দিত। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি আসো আমার সঙ্গে, আমি তোমাকে আমার নিজের হাতে খাবার খাইয়ে দেব। এই বলে আকাশ নদীকে নিয়ে রুমের ভেতর চলে আসতো, আর তারপর দুজনে মিলেই নাস্তাটা সেরে দিল। নাস্তা শেষ হলে আকাশ রেডি হয়ে অফিসে চলে আসতো। অফিসে এসে নিজের কেবিনে বসে কাজ করছিল। তখনই তার কলিগ এসে তাকে বলল, কি ব্যাপার দোস্ত, কি অবস্থা তোর? শুনলাম নাকি বিয়ে করেছিস। আমাদের দাওয়াত দিলি না কেন? দোস্ত, তোদের দাওয়াত দেওয়ার মতো অবস্থাটা হয়নি। যদি কোনোদিন এই অবস্থাটা হয় তাহলে অবশ্যই তাদেরকে দাওয়াত দেব। এসব কি বলছিস দোস্ত? আমি তো কিছুই বুঝতে পারছি না, যদি একটু খুলে বলতি। কি আর বলবো দোস্ত, কপাল খারাপ থাকলে যা হয় আর কি।
আমার মা আমাকে জোর করে ধরে বেঁধে একটা পিচ্চি মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে, যে এখনো বিয়ের পর্যন্তই বুঝে না। আমি বুঝতে পারছি না কি হতে চলেছে আমার সঙ্গে। ধুর, এসব কি বলছিস? তোকে পিচ্চি মেয়ের সঙ্গে বিয়ে দিতে যাবে কেন? তুই কি এখনো পিচ্চি নাকি যে তোকে পিচ্চি মেয়ের সঙ্গে বিয়ে দেবে? ফাজলামো করছিস কেন? আরে ভাই, আমি কে তোর সঙ্গে ফাইজলামি করতে যাব? আমি একদম ফাইজলামি করছি না, যা বলছি একদম সত্য কথাই বলছি। আমার আম্মু জোর করে আমাকে ধরে বেঁধে একটা পিচ্চি মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে। আমি তোর কথা একদমই বিশ্বাস করছি না। তুই যদি তোর বইয়ের ছবিটা আমায় দেখাতে পারিস, বিয়ের দিনের ছবিটা দেখাতে পারিস, তাহলে আমি বিশ্বাস করব তোর কথা। না হলে তোর কথা বিশ্বাস করার প্রশ্নই ওঠে না। আকাশ তখন কোনো উপায়ন্তর না পেয়ে প্রবলেমটা থেকে মোবাইলটা বের করলো আর মোবাইল থেকে তার বউয়ের ছবিটা দেখালো। এটা দেখে রিয়া মাথায় হাত দিয়ে বসে পড়লো। বেশ কিছুক্ষণ চুপচাপ রইল, তখন আকাশ বলতে লাগলো, কিরে, এবার তো আমার কথা বিশ্বাস হলো? এখন কেন তুই মাথায় হাত দিয়ে বসে আছিস? তোকে যে বললাম আমার আম্মু আমাকে জোর করে একটা পিচ্চি মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে, তুই তো এই কথাটা বিশ্বাসই করতে চাইছিলি না। কি করে বিশ্বাস করব? তুই নিজেই সেটা বল। আন্টির মতো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন একটা মানুষ যদি এরকম কাজ করে, তাহলে তো এটা বিশ্বাস করার মতো নাই। বুঝতে পারছি না আন্টির মাথায় কি ঢুকেছে যে তোকে এরকম একটা পিচ্চি মেয়ের সঙ্গে বিয়ে দিতে হলো। জানিস দোস্ত, কি বলবো, বাসরাতে একা একা ঘুমাতে হয়েছে। যেখানে 25টা বছর ধরে স্বপ্ন বুনছি বাসরাতে বউর সঙ্গে কত রোম্যান্স করব, কিন্তু রোমান্টিক খাতায় আগুন। জানি না জীবনে কোনো পাপ করেছিলাম যার ফল আমাকে এভাবে ভোগ করতে হচ্ছে। সত্যি মন খারাপ করিস না দোস্ত, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ নিশ্চয়ই তোর জন্য ভালো কিছু রেখেছে, তাই হয়তো এরকমটা হয়েছে। তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে? আমি তো সেটাই বুঝতে পারছি না, কেন আমার সঙ্গে এরকম হতে হলো। আমি তো জীবনে কোনো ভুল করিনি, কোনো কলেজ ভার্সিটি লাইফ পর্যন্ত কোনো প্রেম করিনি। বিয়ে করে বউয়ের সঙ্গে প্রেম করব বলে, আর এখন আমার প্রেম বাতাসে চলছে। আরে ভাই, মন খারাপ করিস না। বললাম তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। নিশ্চয়ই তোর জন্য ভালো কিছু রেখেছে। আল্লাহর ওপর ভরসা রাখ। মেয়েটা এখন পিচ্চি, তাই বলে সারা জীবন পিচ্চি থাকবে সেরকম তো নয়। যাই হোক, তোর বউ কোন ক্লাসে পড়ে রে? আম্মুর কাছে শুনলাম এই বছর নাকি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। তাহলে আর এত চিন্তার কি আছে? আর বছর দুই এক সময় অপেক্ষা কর, মেয়েটার মধ্যে ম্যাচুরিটি চলে আসবে, তখন আর তোকে এত চিন্তা করতে হবে না। হ্যাঁ, সেটাই তো। বিয়ে করলাম 2 বছর আগে, আর বাসর করতে হবে আরো 5 বছর পরে। আচ্ছা তুই এখন যা, আমাকে একটু একা থাকতে দে। আমার কিছু ভালো লাগছে না, আমি এসব আর নিতে পারছি না। রিয়া তখন আর কোনো কথা না বলেই আকাশের কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে চলে গেল আর নিজের কাজ করতে থাকলো। এদিকে আকাশ অফিসের কাজ শেষ করেই অফিস থেকে বের হয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চলে গেল। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে কখন যে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল সেটা তার খেয়ালই ছিল না। রাত তখন 11টা বাজে। তখনই হঠাৎ মোবাইলে একটা অন্য নাম্বার থেকে ফোন আসতো। আকাশ সচরাচর আননোন নাম্বারের ফোন রিসিভ করে না, তাই ফোনটা রিসিভ করলো না। তারপর বেশ কয়েকবার ফোনটা বাজলো, কিন্তু আকাশ একবারও ফোনটা রিসিভ করলো না। তখনই হঠাৎ ছোট একটা মেসেজ আসতো। ভাইয়া কোথায় তুমি? বাসায় আসবে কখন? আর তোমাকে সে কখন থেকে ফোন দিচ্ছি, তুমি ফোন তুলছো না কেন? প্লিজ একবার ফোনটা রিসিভ করো। আকাশ খুব ভালোভাবেই বুঝতে পারলো এটা নদী ছাড়া অন্য কেউ হতেই পারে না, তাই সে ফোন ব্যাক করলো। হ্যালো, কে বলছো তুমি? আমি নদী বলছি ভাইয়া। তুমি বাসায় আসবে কখন? সে কখন থেকে তোমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছি, কিন্তু তুমি এখনো আসছো না কেন? তাড়াতাড়ি চলে আসো। ও আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি চলে আসছি। অফিস শেষ করে বন্ধু। তোমার কিছু লাগবে নাকি? না, আমার কিছুই লাগবে না, তুমি তাড়াতাড়ি চলে আসো, আমার খুব ক্ষুধা পেয়েছে, কিছু খাবো। এই বলেই নদী সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিল। আর আকাশ যখন বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে আসতো, আর আসতে আসতে মনে মনে ভাবলো নদীর জন্য কিছু নিয়ে যাওয়া যাক।
একটা দোকান থেকে নদীর জন্য বেশ কিছু চকলেট কিনে নিল আর এগুলো নিয়েই বাসায় চলে আসতো। সে বাড়িতে এসে কলিং বেল চাপ দিতেই নদী এসে দরজা খুলে দিল। আকাশ নদীকে দেখতে পেয়ে বলল, কি ব্যাপার, বাড়ির সবাই মনে হয় ঘুমিয়ে গেছে, তুমি এখনো ঘুমাওনি কেন? তুমি কেন এখনো সজাগ বসে আছো? তোমার ঘুম পাইনি? না মানে আসলে ভাবি বলেছিল আর রাতের খাবার কখনোই একা একা না খেতে, স্বামী বাসায় আসলে তারপর তাকে নিয়ে খেতে। আর রাত 11টা বেজে গেল, এখনো আপনি আসলেন না, তাই আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, সরি। আজকের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনোই এত দেরি করে বাসায় ফিরবো না। আমি সব সময় রাত 8টা বাজার সঙ্গে সঙ্গে বাসায় ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে, এখন আসো দুজনে একসঙ্গে মিলে খাবার খেয়ে নিই। এই বলেই নদী খাবার প্লেটে বাড়তে লাগলো। আর তখনই আকাশ বলল, খাবার এক পেটে নাও, আমি তোমাকে খাইয়ে দেবো। তুমি না বললে তুমি নিজের হাতে খাবার খেতে পারো না। হ্যাঁ সেটা অবশ্য ঠিক, আম্মু বলেছিল আম্মু খাবার খাইয়ে দিবে, কিন্তু আমি বলেছিলাম আম্মুর সাথে খাবো না। এই বলে আকাশ আর নদী দুজনেই রাতের খাবার খেয়ে নিল। তারপর নদী সবকিছু বুঝিয়ে রেখে আকাশের রুমে আসতো আর আকাশকে বলতে লাগলো, আম্মুর আবার কি হলো সেটাই তো বুঝতে পারছি না। আমি আম্মুর রুমের দরজা কয়েকবার নক করলাম আম্মুর সঙ্গে ঘুমাবো, কিন্তু আম্মুর রুম থেকে কোনো সাড়া শব্দ আসছে না। আম্মুর আবার কোনো সমস্যা হয়নি তো? আরে না, আম্মুর আবার কি সমস্যা হতে যাবে? আম্মুর কোনো সমস্যা হয়নি। হয়তো আম্মু ঘুমিয়ে পড়েছে তাই টের পাইনি। তুমি এক কাজ করো, আজকে রাতটা আমার সঙ্গে ঘুমিয়ে পড়ো। কিন্তু ভাবি তো বলেছিল কোনো ছেলের সঙ্গে এক রুমে না থাকতে। কিন্তু এখন কি করবে বলো? আম্মু তো রুমের দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েছে। এখন কি তুমি সারা রাত বাইরে কাটাবে নাকি? তার চাইতে বরং এটাই ভালো হয় যে তুমি আমার রুমে ঘুমিয়ে পড়ো। সমস্যা নেই, আমি তোমাকে টাচ করব না। এই যে মাঝখানে কোলবালিশ দিয়ে রাখছি, ওই পাশে ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, এখন তোমার এটা করা ছাড়া আর কোনো উপায় নেই। এখন তো আমাকে তোমার সঙ্গেই ঘুমাতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি ড্রেস চেঞ্জ করে আসছি। এই বলেই নদী আলমারি থেকে তার নিজের একটা 3 পিস বের করে ওয়াশরুমে চলে গেল। তারপর কাপড় চোপড় চেঞ্জ করলেও রুমে আসতো। আকাশ তখনও বিছানার এক পাশে বসে আছে। এটা দেখে নদী বলল, কি হলো, তুমি এখনো এখানে বসে আছো কেন? ঘুমাওনি কেন? না মানে আসলে তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছিলাম, সেটা তোমাকে এখনো দেওয়া হয়নি তো, তাই অপেক্ষা করছিলাম তুমি আসবে, তারপর এটা তোমাকে দিয়ে তারপর ঘুমাবো। সত্যি বলছো? তুমি আমার জন্য কি কি এনেছো, তাড়াতাড়ি দাও দেখি। আকাশ তখন তার অফিসের ব্যাগ থেকে এই চকলেটের বক্সটা বের করে নদীর হাতে তুলে দিল। নদী চকলেটের বক্সে অনেক খুশি হলো আর তখনই আকাশকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তুমি সত্যি অনেক ভালো, জানো আমার না চকলেট খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু কাউকে বলার সাহস পাচ্ছিলাম না। আর বাসার বাইরে কোনো দোকান নেই যেখান থেকে কিনে নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ। দিলেই হবে। আমি কি তোমাকে চকলেট খাওয়ালাম, তার জন্য তুমি আমাকে কিছু দেবে না? কথাটা শুনে নদীর মনটা খারাপ হয়ে গেল। সে মুখটা কালো করে আকাশের দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি কি দেব? তোমাকে দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নেই। একটা পাপ্পি দাও, তাহলেই হবে। কথাটা বলতে না বলতেই নদী আকাশের গালে ঠাস করে দুটো কিস বসিয়ে দিল। নদীর এরকম কাণ্ড দেখে আকাশ তো একদম হতবাক, কারণ আকাশ কখনো এটা ভাবতেই পারিনি সত্যি সত্যি নদী তাকে কিস করবে। তখন আকাশ বলতে লাগলো, আমি যে তোমাকে একটা দিতে বলেছিলাম, তুমি 2টা দিলে কেন? আমার কাছে আসো, তোমাকে একটা ফেরত দেই। নদী তখন মনে মনে কিছুক্ষণ কিছু একটা ভাবলো আর তারপর আকাশের কাছে এসে বলল, তুমি একদম ঠিক কথাই বলেছো। তুমি বলেছিলে তোমাকে একটা কিস করতে, আর আমি কি তোমাকে 2টা কিস করে ফেলেছি? তাহলে আমার একটা কিস আমাকে ফেরত দাও। কথাটা শুনে আকাশ মনে মনে ভাবলো সুযোগের সৎ ব্যবহার করা লাগবে, সুযোগটা হাতছাড়া করা যাবে না। তখনই আকাশও নদীকে নিজের কাছে টেনে নিল আর নদীর গালে ভালোবাসার ছোট্ট একটা পরশ এঁকে দিল। আকাশ তখন নদীকে জড়িয়ে ধরে আছে, এটা দেখে নদী বলল, আরে কি করছো তুমি? তুমি আমাকে জড়িয়ে ধরছো কেন? এরকমটা তো আমি বাংলা মুভিতে দেখেছি, তখন নায়ক নায়িকারা খারাপ কাজ করে। তুমি কি আবার আমার সঙ্গে ওইসব খারাপ কাজ করবে নাকি? একদম কিন্তু ওইসব করবে না, করলে ভালো হবে না, আমি আম্মুর কাছে বলে দেবো সব। আরে না, তুমি কি আমাকে ওইরকম খারাপ ছেলে মনে করো নাকি? আমি তোমার সঙ্গে ওরকম কিছুই করব না। আমি শুধু তোমার একটু আদর করব, আমার কাছে আসো। না, আমাকে আর আদর করা লাগবে না,
এখন তুমি যে চকলেট সেগুলো খেয়ে তারপর আমি ঘুমিয়ে পড়বো। আকাশও তখন আর কোনো বাড়াবাড়ি করবে না। আসলে পিচ্ছি একটা মেয়ে যে কোনো কিছুই বোঝে না। তার সঙ্গে এত তাড়াতাড়ি ইন্টিমেট হলে সে যদি সেটা সহ্য করতে না পারে আর সবার সঙ্গে বলে দেয়, তখন তো একটা ঝামেলায় পড়তে হবে। তাই আকাশ মনে মনে ভাবলো, যা করার ধীরে সুস্থে আস্তে আস্তে করতে হবে। আস্তে আস্তে নদীকে বশ করে নিজের করে নিতে হবে। তাই আকাশ তখন আর কোনো কথা না বলেই চুপচাপ বিছানার একপাশে শুয়ে পড়ল। অপরদিকে নদীও কয়েকটা চকলেট খেয়ে তারপর বিছানার অপর প্রান্তে শুয়ে পড়ল। মাঝরাতে আকাশের যখন ঘুম ভাঙা, তখন সে দেখতে পেল নদী তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এটা দেখে আকাশ আর কোনো কথা না বলেই নদীকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। এই তো মাছ টপ গিলেছে, আস্তে আস্তে কাছে আসছে। সকালবেলা যখন নদীর ঘুম ভাঙলো, তখন সে দেখতে পেল আকাশের বুকের উপর শুয়ে আছে নদী। নদী তাড়াতাড়ি করে উপর থেকে আকাশের বুকের উপর থেকে নামতে গিয়েছিল। তখনই আকাশের খুব ভেঙে গেল। আকাশ নদীকে বলতে লাগলো, কি হলো? আমার বুকের উপর শুয়ে থাকো, আমার তো খুব ভালোই লাগছিল, তুমি নেমে যাচ্ছ কেন? এটা লজ্জা করে না তোমার? একটা মেয়েকে এইভাবে নিজের বুকের উপর নিয়ে শুয়ে আছো। আরে আমি আবার কখন তোমাকে আমার বুকের উপর নিতে গেলাম? তুমি তো নিজে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছো। এই যে দেখো, কোলবালিশ মাঝখানে রয়েছে, কিন্তু তুমি আমার উপর চলে এসেছো। ও আসলে তুমি তো জানোই আমি ছোটবেলা থেকে ভাইয়ার সঙ্গে ঘুমাই। ভাবি আসার পর থেকে ভাবির সঙ্গে ঘুমাই। আমার খাটের ওই পাশে একা একা ঘুমাতে খুব ভালো লাগছিল। আমি কাউকে জড়িয়ে না ধরে ঘুমাতে পারি না, তাই তোমাকে জড়িয়ে ধরেছিলাম। সরি, আমাকে ক্ষমা করে দাও। আরে না, সরি বলার কিছুই নেই। আজকের পর থেকে প্রতিদিনই তুমি এভাবে আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে, আমি তোমাকে কিছুই বলবো না। সত্যি তুমি অনেক ভালো। উম্মুয়া। এই বলে নদী তখন আবারও আকাশের গালে একটা কিস বসিয়ে দিল। আকাশ তো একদম বোকা বনে গেল। এটা আসলেই পিচ্ছি নাকি পিচ্ছি সাজার ভান করে, এটাই তো বোঝা যাচ্ছে না। তাছাড়া ইন্টারে পরে মেয়েটার বয়স তো 17 থেকে 18 হবে। তাহলে এই বয়সে মেয়েটা আবার পিচ্ছি থাকতে পারে কি করে? আগের যুগের মানুষ তো 12-14তে বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দিত। 15 থেকে 16 বছর বয়সেই মেয়েরা মা হয়েছে। তো তাহলে 17 থেকে 18 বছর বয়সে একটা মেয়ে কি করে ফিজিক্যাল অ্যাট্রাকশন বুঝতে পারে না? যাই হোক, বুঝে শুনে পা ফেলতে হবে। হুটহাট করে কিছুই করা যাবে না। আকাশ তখন সেরকম কোনো প্রতিক্রিয়া দেখালো না, বিছানাতেই শুয়ে রইল। এদিকে নদী বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে কাপড় চোপড় চেঞ্জ করে তারপর নিচে চলে গেল। কিচেনে আসতেই আকাশের আম্মু নদীকে বলল, কি ব্যাপার নদী, তুমি আজ আমার সঙ্গে ঘুমোতে আসলে না কেন? তুমি তো দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলে, তারপর আমি ভাইয়ার রুমে ঘুমিয়েছিলাম। ভাইয়া সত্যি অনেক ভালো, কাল আমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে এসেছে। ভাইয়া বলেছে আমি যদি ভাইয়ার রুমে প্রতিদিন ঘুমাই তাহলে ভাইয়া প্রতিদিন আমাকে অনেকগুলো করে চকলেট এনে দেবে। তাই ভাবছি আজ থেকে প্রত্যেক দিন ভাইয়ার রুমে ঘুমাবো। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে ঠিক আছে, তুমি আজকের পর থেকে আকাশের রুমেই ঘুমিও। তাহলে তো আর আমাকে কোনো চিন্তা করতে হবে না, আমিও নিশ্চিন্তে থাকতে পারবো। আকাশের আম্মু তখন মনে মনে বুঝতে পারলো আকাশ হয়তো নদীকে কিছুটা হলেও বশে আনতে পেরেছে। আসলে নদী হলো কাদামাটির মতো। ইচ্ছে একটা মেয়ে সাদা কাদামাটিকে আমরা যেভাবে শেপ দেই, তখন সেটা সেভাবেই থাকে। তাই নদীকেও এখন যেভাবে গড়ে তোলা হবে, নদীও ঠিক সেভাবেই গড়ে উঠবে। আকাশের আম্মু তখন সবার জন্য নাস্তা তৈরি করলো আর সবাইকে নিয়ে একসঙ্গে বসে নাস্তা খেয়ে নিল। আর তখন আকাশ তৈরি হয়ে অফিসে চলে যাবে। নদীকে তখন নিজের রুমে ডেকে নিল। এই নদী, একবার রুমে আসো তো, আমার একটু কাজ আছে, একটু করে দেবে? আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। বলো তোমার কি কাজ করতে হবে আমাকে, আমি এক্ষুনি তোমাকে করে দিচ্ছি। এই যে, আমি আমার টাইটা ঠিক করতে পারছি না, একটু আমার টাইটা ঠিক করে দাও। আর আমার ঘড়িটা কোথায়? ঘড়িটা খুঁজে পাচ্ছি না গো, এটা একটু খুঁজে দাও। আমার অফিসের টাইম হয়ে গেছে, আমাকে এক্ষুনি চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি 2 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি তোমার সব কাজ করে দিচ্ছি। এই বলেই নদী আকাশের টাইটা ঠিক করে দিল। আর তারপর ঘড়িটা খুঁজে বের করে সেটা আকাশের সাথে দিয়ে বলল, ভাইয়া যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলতাম। আমার একটা জিনিস লাগবে, তুমি আমাকে এনে দিতে পারবে?
কেন পারবো না? অবশ্যই পারবো। বলো তোমার কি লাগবে? আমি তোমার জন্য সব করতে পারি। তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। সত্যি বলছো ভাইয়া? এই জন্যই তো বলি তুমি সত্যিই অনেক ভালো। হ্যাঁ, এখন বলো তোমার কি লাগবে। আমাকে এক্ষুনি বাসা থেকে বের হতে হবে। অফিসের টাইম হয়ে গেছে, তা না হলে আবার অফিসে পৌঁছাতে লেট হয়ে যাবে। আসলে ভাইয়া এই বাড়িতে না আমার একটাও পুতুল নেই। তুমি আগে আমাকে একটা পুতুল কিনে এনে দেবে? আমার না পুতুল খেলতে খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, সে না হয় নিয়ে আসবো, কিন্তু আম্মুর কাছে শুনেছিলাম তুমি নাকি কলেজে পড়াশোনা করো। পড়াশোনার কি খবর? তুমি কি পড়াশোনা আর করবে না নাকি? আমি তো পড়াশোনা করতেই চাই, কিন্তু আমার বইপত্র সবকিছু তো আমাদের ওই বাড়িতে রয়েছে। তাছাড়া এখান থেকে আমার কলেজ অনেকটা দূর, আমি তো একা একা যেতে পারবো না। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি অফিস থেকে ফেরার সময় তোমাদের বাসা থেকে তোমার বইগুলো নিয়ে আসবো। আর কাল থেকে তুমি কলেজে যাবে। আমি অফিসে যাওয়ার আগে তোমাকে কলেজে পৌঁছে যাব, আর তারপর অফিসে যাব। এই বলেই নদীর কাছ থেকে বিদায় নিয়ে আকাশ অফিসে চলে আসতো। আর অফিসে এসে নিজের কাজ করতে থাকতো। টিফিন টাইমে আকাশ ক্যান্টিনে বসে টিফিন খাচ্ছিল। আর তখনই তার কলিগ রিয়া সেখানে আসতো। রিয়া তার ভার্সিটি ফ্রেন্ড এবং দুজন একসঙ্গে চাকরি করছে। রিয়া এসে তখন আকাশের সামনের চেয়ারটায় বসতো আর তাকে বলতে লাগলো, দোস্ত, তোকে একটা কথা বলার ছিল। তোর থেকে একটা হেল্প চাই, তুই কি করতে পারবি? করতে পারবো কিনা সেটা তো কথা দিতে পারছি না, কিন্তু আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। বল তোর কি হেল্প চাই? আসলে ফ্যামিলি থেকে আমার জন্য পাত্র দেখা হচ্ছে। তুই তো জানিস ভার্সিটি লাইফে কখনো প্রেম করিনি, তাই ছেলেদের সম্পর্কে আমার সেরকম কোনো আইডিয়া নেই। তাছাড়া ছেলেটাকে আমি চিনিও না, যদি চিনতাম তাহলে না হয় কিছু জানা থাকতো। তাই বলছিলাম তুই যদি একবার ওই ছেলেটার সঙ্গে দেখা করে কথা বলতি তাহলে খুবই ভালো হতো। আরে ভাই, এসব কথা তুই আমাকে কেন বলছিস? বিয়ে করছিস তুই, ছেলেটা সম্পর্কে তোর সবকিছু জানা দরকার। তাই আমার মনে হয় আমার চাইতে তুই কথা বলতে বেশি ভালো হবে। তুই তো জানিস তুই ছাড়া আমার অন্য কোনো ভালো বন্ধু নেই। আমি ছেলেদের সঙ্গে খুব একটা কথা বলতেও পারি না, তাই তোকে বলছিলাম তুই কথা বললে খুব বেশি ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর জন্য তো আমি এইটুকু করতেই পারি। আচ্ছা ঠিক আছে, ওই ছেলেটার ফোন নাম্বার আর অ্যাড্রেস আমাকে দিয়ে রাখ। রিয়া তখন একটা ছোট কাগজে ওই ছেলেটার ফোন নাম্বার আর ঠিকানা লিখে দিয়েই সেখান থেকে চলে গেল। আর আকাশ খাওয়া শেষ করে তারপর নিজে কেবিনে চলে আসলো আর কাজ করতে লাগলো। সেদিন অফিস থেকে একটু আগে ভাগেই ছুটি নিল, কারণ আজ তাকে নদীতে বাড়িতে নিয়ে যেতে হবে। সেখান থেকে নদীর বইপত্র কিছু নিয়ে আসতে হবে। তাই সে বিকেল 5টার দিকে অফিস থেকে বের হলো। তারপর সেখান থেকে বাইক নিয়ে সোজা নদীদের বাড়িতে চলে আসলো। কলিং বেল চাপ দিতেই নদীর ভাবি এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে অবাক হয়ে বলল, কি ব্যাপার নন্দাই, তুমি একা এলে কেন? আমার ননদিনীকে নিয়ে আসলে না কেন? ভাবি, আসলে আমি তো অফিস থেকে চলে এসেছি, তাই আমি নদীকে নিয়ে আসিনি। একটা কাজ করো, নদীর বইগুলো আমাকে দিয়ে দাও। ভাবছি কাল থেকে নদীকে কলেজে নিয়ে যাব। তা নন্দাই, বিয়ের পর সংসার জীবন আসলে না কেন? ভাবি, আসলে আমি তো অফিস থেকে চলে এসেছি, তাই আমি নদীকে নিয়ে আসিনি। একটা কাজ করো, নদীর বইগুলো আমাকে দিয়ে দাও। ভাবছি কাল থেকে নদীকে কলেজে নিয়ে যাব। তা নন্দাই, বিয়ের পর সংসার জীবন কেমন চলছে? আর সংসার জীবন, জোর করে একটা পিচ্চি মেয়েকে আমার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে, যে বিয়ের পর্যন্ত বোঝে না, তার সঙ্গে আবার সংসার জীবন। হুম, বাদ দাও সেসব কথা। এখন তুমি আমাকে নদীর জিনিসগুলো দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি এখানে বসো, আমি তোমার জন্য একটু নাস্তার আয়োজন করি। প্রথম শ্বশুর বাড়িতে আসলে খালি মুখে চলে যেতে দিব নাকি? তারপর তোমার যা লাগে নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে, কিন্তু যা করবে একটু তাড়াতাড়ি করো। আমার হাতে কিন্তু এত সময় নেই। আমাকে আবার 8টার মধ্যে বাসায় যেতে হবে, তা না হলে আবার তোমার নন্দিনী মেজাজ দেখাবে। অন্য কিছু না পারলে মেজাজ দেখাতে পারে। আর দেখো, আমার ননদি ছোট বলে অবহেলা করো না, কিন্তু সে কিন্তু সারা জীবন ছোট থাকবে না। একটা সময় সে সবকিছুই বুঝতে পারবে।
তখন কিন্তু তোমার এই অবহেলাগুলো জবাব সে হাড়ে হাড়ে দিবে। এ ভাই, সময়ের জিনিসটা যদি সময় না পাই 5 বছর পরে পেয়ে কি লাভ হবে? তখন কি আর এত ইন্টারেস্ট থাকবে নাকি? অবশ্যই থাকবে। কেন? তুমি 5 বছর পর কি বুড়ো হয়ে যাবে নাকি? 5 বছর পর তো তুমিও এখন যেমন আছো সেই রকমই থাকবে। মেয়েরা বুড়ো হয়ে যায়, ছেলেরা বুড়ো হয় না। আচ্ছা বাদ দাও না এসব কথা। এখন যে কাজটা করার জন্য এসেছি সেই কাজটা করতে দাও। আমাকে তো আবার বাসায় ফিরতে হবে। তিশা তখন আর কোনো কথা না বলে চুপচাপ কিচেনে চলে গেল। তারপর আকাশের জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসতো। আকাশকে নাস্তা খেতে দিয়ে নদীর প্রয়োজনীয় সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসতো, আর সেগুলো আকাশের হাতে তুলে দিয়ে বলল, দেখো, আমার ননদটা ছোট বলে অবহেলা করো না। মেয়েটা ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়ে বড় হয়েছে। ছোটবেলা থেকে বাবা মাকে পায়নি। আমার স্বামী অনেক আদর যত্ন করে মেয়েটাকে মানুষ করেছে, আর বিয়ের পর থেকে আমি করেছি। প্লিজ কখনো আমার ননদটাকে কোনো ব্যাপারে কষ্ট দিও না। চিন্তা করবেন না, আপনার না না তবু চলে, কিন্তু আমি অবুঝ নেই। আমি মোটামুটি সবকিছুই বুঝতে পারি, তাই কোনো চিন্তার কারণ নেই। আমি চেষ্টা করছি যতটা সম্ভব মানিয়ে নেওয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করো। কারণ এটা করা ছাড়া তো আর কোনো উপায় নেই। জানোই তো এই মুহূর্তে আমার হাজবেন্ডও আমার পাশে নেই। আমি নিজেই যে কতটা খারাপ অবস্থায় আছি সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সেই কারণে আমাদের দেখাশোনা করা আমার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে। তাই আমি এই কাজটা করতে বাধ্য হলাম। ভাবি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনার জন্য আমি আপনার জন্য প্রতি মাসের খরচ পাঠিয়ে দেব। আমি তো জানি আপনার নিজেরও বাবা মা কেউ নেই, তাই আপনারও তো যাওয়ার কোনো জায়গা নেই। আপনি নদীর ভাবি মানে আমারও ভাবি, তাই আপনার প্রতি আমারও দায়িত্ব কোনোভাবেই কম নয়। আমি আছি আপনার পাশে, চিন্তা করবেন না। অনেক ধন্যবাদ তোমাকে ভাই। আমার ননদটাকে কোনো কষ্ট দিও না। আমার ননদটা যেন কোনো দিনও তোমার প্রতি বিন্দু মাত্র আক্ষেপ প্রকাশ করতে না পারে। আশা করি সেরকমটা কোনোদিনও হবে না। আজ তাহলে ভাবি আসি, অনেক দেরি হয়ে গেল। আর হ্যাঁ, আপনি কিন্তু কাল ও পরশু নাগাদ একবার আমাদের বাড়ি থেকে ঘুরে আসবেন। আসলাম তাহলে, আল্লাহ হাফেজ। এই কথা বলে আকাশ নদীর ভাবির কাছ থেকে বিদায় নিয়ে তাদের বাড়ি থেকে বের হয়ে চলে আসতো। আর আসার সময় শপিং মল থেকে নদীর জন্য বেশ কয়েকটা পুতুল আর সেই সঙ্গে কিছু চকলেট কিনে নিল। শপিং মল থেকে বের হতে যাবে তখনই সামনে একটা ফুলের দোকান চোখে পড়ল। আকাশ মনে মনে ভাবলো, মেয়েরা তো অনেক ফুল পছন্দ করে, নদীও তো একটা মেয়ে, নিশ্চয় সে এর ব্যতিক্রম হবে না। তাই নদীর জন্য কিছু ফুল কিনে নিল। তারপর সবগুলো নিয়ে বাসায় চলে আসলো। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই নদী দৌড়ে এসে দরজা খুলে দিল। দরজা খুলে এসে আকাশকে দেখতে পেয়ে বলল, কি ব্যাপার ভাইয়া, তুমি না বলেছিলে আজ আমার বইপত্র সবকিছু নিয়ে আসবে? তাহলে আনোনি কেন? তুমি কি আমাকে মিথ্যে বলেছিলে? সারাদিন অফিসের কাজ করেই বুঝতে পেরেছো আমার ওইসব কথা মনে ছিল না। তুমি আমাকে ফোন দিয়ে বলে দাওনি কেন? তাহলে তো নিয়ে আসতে পারতাম। তুমিই তো বলেছিলে তুমি নিজেই নিয়ে আসবে, তাই আমি তোমাকে ফোন করিনি। তাছাড়া এখন তো রাত সবে মাত্র 9টা বাজে, আর একটু লেট হলে আমি না হয় ফোন করতাম। আচ্ছা ঠিক আছে, তোমার যখন মনে নেই তখন আর কি বলবো। বলেই নদী তখন মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই পেছন থেকে আকাশ তার হাতটা ধরে ফেললো আর একটা নিয়ে নিজের কাছে টেনে নিল। এটা থেকে নদী বলতে লাগলো, এইসব তুমি কি করছো? তুমি আমাকে নিজের কাছে টেনে নিচ্ছ কেন? আরে পাগলি মেয়ে, এভাবে রাগ করতে আছে নাকি? আমি তোমার সবকিছুই নিয়ে এসেছি। আমি দেখছিলাম তুমি জিনিসগুলো না দেখে কেমন রিয়াকশন করো। তুমি এরকম কেন বলো তো? আমাকে কষ্ট দিলে তোমার ভালো লাগে? আমি তো ভেবেছিলাম সত্যিই তুমি আমার জিনিসগুলো নিয়ে আসোনি, তাই তো মন খারাপ করেছিলাম। আর এদিকে তুমি আমাকে মিথ্যা কথা বললে। সরি, আর কখনোই তোমাকে মিথ্যে কথা বলবো না। এই নাও, এখানে তোমার প্রয়োজনীয় সবকিছু আছে। এই যে তোমার পুতুল আর চকলেট। হায় আল্লাহ, আমার জন্য এতগুলো পুতুল নিয়ে এসেছো? আমি তো তোমাকে এতগুলো পুতুল আনতে বলিনি। আমি তো বলেছিলাম শুধু আমার একটা পুতুল হলেই চলবে। তাছাড়া তুমি যখন আমাদের বাড়িতে গিয়েছিলে, আমাদের বাড়িতে তো আমার অনেকগুলো পুতুল ছিল, ওইখান থেকে নিয়ে আসলেই পারতে। তুমি কেন নিজের টাকা খরচ করে এতগুলো পুতুল কিনতে গেলে? আরে বাবা, এতে দোষের কি আছে? তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র লক্ষ্মীমন্তর বউ। তোমার জন্য আমি তো এইটুকু করতেই পারি। এইটুকু করা তো আর আমার জন্য অপরাধ হতে পারে না।
তাই বলে তুমি এতগুলো পুতুল নিয়ে আসবে? এতগুলো পুতুল আমি রাখবো কোথায়? শোনো, আমার রুমটা না যথেষ্ট বড়, ওইখানে তোমার পুতুলগুলোর যথেষ্ট জায়গা হবে, তাই চিন্তা করার কোনো কারণ নেই। তুমি রুমে চলে যাও, আমি এই জিনিসগুলো নিয়ে চলে আসছি। এই বলে আকাশ আর ড্রাইভারকে নিয়ে সবগুলো জিনিস নিয়ে রুমে চলে আসতো। আর তারপর নদীকে সবকিছু গুছিয়ে রাখতে সহযোগিতা করলো। সবকিছু গুছিয়ে রাখতে রাখতে রাত প্রায় 11টার মতো বেজে গেল। আর তখনই নদী বলতে লাগলো, ওরে বাবা, যা, রাত 11টা বেজে গেল, এখনো তো রাতের খাবারই খাওয়া হলো না। চলো তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে আসা যাক। এই বলে নদী আর আকাশ দুজনেই চলে আসতো কিচেনে। এসে ঠান্ডা হয়ে গেছে তখন নদী আকাশকে বলল, ভাইয়া তুমি একটু অপেক্ষা করো, সবগুলো খাবার ঠান্ডা হয়ে গেছে। এই ঠান্ডা খাবারগুলো তুমি খেতে পারবে না, আমি একটু খাবারগুলো গরম করে নিয়ে আসি। কোনো সমস্যা নেই, আমি ঠান্ডা খাবার খেতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। তুমি এখানে বসো, খাবার গরম করার কোনো প্রয়োজন নেই, এভাবেই খেয়ে নিতে পারবো। এই বলে আকাশ প্লেটে খাবার তুলে নিল আর তারপর নদীকে খাইয়ে দিয়ে নিজেও খাইয়ে নিল। তারপর আকাশ দুজনেই রুমে চলে এসে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা আকাশ ঘুম থেকে উঠে নদীকে ঘুম থেকে জাগিয়ে তুলল। এই নদী, নদী, ঘুম থেকে উঠো, তুমি না আজ থেকে কলেজে যাবে? আমার তো মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি উঠছি। এবারে আকাশের জন্য একসঙ্গে বিছানা থেকে নেমে তারপর ফ্রেশ হয়ে সেই নাস্তা করে নদী কলেজে যাবার জন্য তৈরি হয়ে নিল। তারপর নদী আর আকাশ দুজনেই একসঙ্গে রুম থেকে বের হচ্ছিল। এটা দেখে আকাশের আম্মু বলতে লাগলো, কি ব্যাপার নদী, তুমি কি আজ থেকে কলেজে যাচ্ছ নাকি? হ্যাঁ আম্মু, তোমার ছেলে কাল আমাদের বাসা থেকে আমার বইপত্র আর প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে এসেছে, তাই ভাবছি আজ থেকে কলেজে যাব। তাছাড়া তোমার ছেলে গতকাল আমাকে বলল আজ থেকে আমাকে কলেজে পৌঁছে দিবে। আচ্ছা ঠিক আছে, যাও। আমি ভাবছিলাম এই ব্যাপারে তোমার সঙ্গে কথা বলবো, কারণ বিয়ে হয়েছে বলে তো আর পড়াশোনা বন্ধ করা উচিত নয়। বিয়ে হয়েছে বলে তো আর জীবন শেষ হয়ে যায়নি, পড়াশোনা তো করতে হবে। আচ্ছা আম্মু ঠিক আছে, তাহলে এখন আসছি, না হলে আবার লেট হয়ে যাবে। অতঃপর দুজনেই বাসা থেকে বের হয়ে পড়ল। বাসা থেকে বের হওয়ার সময় আকাশ নদীকে নিয়ে বাইকে উঠল। আর তখনই আকাশ তাদের ড্রাইভারকে বলল, আঙ্কেল, নদীকে আমি কলেজে নিয়ে যাচ্ছি, ছুটির সময় আপনি ওকে কলেজ থেকে বাসায় নিয়ে আসবেন, আর আমি আপনাকে ফোন দিয়ে বলে দিব কখন যেতে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি কলেজ ছুটি হওয়ার 10 মিনিট আগে আমাকে ফোন দিয়ে বলে দিও, আমি সময় মতো পৌঁছে যাব। অতঃপর আকাশ আর নদী দুজন এই বাসা থেকে বেরিয়ে পড়ে। আকাশ নদীকে তার কলেজের সামনে নামিয়ে দিয়ে তারপর অফিসে চলে আসতো। এভাবেই চলছিল তাদের দিনগুলো। যদিও আকাশ আর নদীর মাঝে এখনো স্বামী স্ত্রীর সম্পর্কটা তৈরি হয়নি, তবুও তাদের মধ্যে ভালো একটা সম্পর্কই চলছে। বাইরে থেকে কেউ দেখে বুঝতে পারবে না যে তাদের মধ্যে এখনো সেরকম কোনো সম্পর্ক তৈরি হয়নি। অপরদিকে সেদিন আকাশ তার বান্ধবী রিয়ার যে ছেলেটার সঙ্গে বিয়ের সম্বন্ধ চলছে সেই ছেলেটাকেই ফোন করে দেয়, আর সেই ছেলেটার সঙ্গেই দেখা করে কথা বলতে চায়। দেখুন, আপনি যেহেতু বনানীতে থাকেন, যেহেতু আমার অফিস থেকে তো আর খুব বেশি দূরে নয়, তাই রিয়া বলছিল একবার আপনার সঙ্গে দেখা করে একটু কথা বলে নিতে। আমার মনে হয় সেখানে রিয়াকেও রাখা উচিত। এটা যেহেতু রিয়াকে করতে যাচ্ছি, তাই আমার মনে হয় রিয়ার সঙ্গে এ ব্যাপারে আগেভাগে একটু কথা বলে নেওয়া উচিত। হ্যাঁ, আপনি একদম ঠিক কথাই বলেছেন। এই কথাটা আমি রিয়াকে বলেছিলাম, কিন্তু সে বলেছিল তার নাকি একটু আনকমফোর্টেবল লাগে, তাই আমি যেন আগে কথা বলে নিই। যাই হোক, আপনি কোনো চিন্তা করবেন না, আমি রিয়াকে আমার সঙ্গে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগামী ফ্রাইডেতে দেখা করি। এই বলে আকাশ আর রাজ কথা বলা শেষ করে ফোন রেখে দেয়। আর এর পরের দিন শুক্রবারে আকাশ সচরাচর সকাল সকাল ঘুম থেকে ওঠে না, কিন্তু সেদিন আকাশ সকাল সকাল ঘুম থেকে উঠেই নিজের প্রয়োজনীয় সব কাজ করে নেয়। আর তারপর নদী সকাল 11টার দিকে ঘুম থেকে উঠে দেখে আকাশ নিজের সব কাজ করে নিয়েছে। এটা দেখেই নদী বলে, ভাইয়া, তুমি তো কখনোই শুক্রবারে এত সকালে ঘুম থেকে ওঠো না, তাহলে আজ আবার তোমার কি হলো? তুমি এত সকালে ঘুম থেকে উঠেছো কেন? না মানে আসলে আজ আমার একটা বন্ধুর সঙ্গে দেখা করতে যাব, তো তাই তাড়াতাড়ি কাজগুলো করে নিলাম, যাতে বিকেলে কোনো কাজ না থাকে। আমিও তোমার সঙ্গে বাইরে যাব, অনেকদিন কোথাও বাইরে যাওয়া হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নাও, আমি বিকেল 3টার দিকে বেরোবো। তোমাদের মেয়েদের তো আবার রেডি হতে একটু বেশি টাইম লাগে, তাই আগেভাগে রেডি হয়ে থেকো। দেখো, আমি কিন্তু মোটেও ওই রকম না যে মেয়েরা মেকআপ করে ময়দা সুন্দরী।
ওদের একটু বেশি সময় লাগে, কিন্তু আমি তো আর মেকআপ করি না, আমি কিন্তু ন্যাচারালি সুন্দরী, তাই আমার রেডি হতে খুব একটা সময় লাগে না। তুমি একদম ঠিক কথাই বলেছো, তুমি এমনিতেই অনেক সুন্দরী, তোমার মেকআপ করার কোনো প্রয়োজন নেই। যাই হোক, এখন ঘুম থেকে উঠে পড়ো, সকালে নাস্তার সময় পেরিয়ে গেছে, আমার খুব ক্ষুধা পেয়েছে। তুমি ঘুম থেকে উঠোনি বলে আমি কিছু খাইনি। হায় আল্লাহ, তুমি এত সকালে ঘুম থেকে উঠেছো, তাহলে তো খাবার খেয়ে নিলেই পারতে। আমি তো ভেবেছি তুমি আজ ঘুম থেকে উঠবে, তাই আমিও ঘুম থেকে উঠিনি। আচ্ছা দাঁড়াও, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। এই বলেই নদী বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি কিচেনে চলে গেল নাস্তা বানানোর জন্য। আসলে শুক্রবারে কেউই দুপুরের আগে ঘুম থেকে ওঠে না, তাই নাস্তাও বানানো হয়নি। নদী সবার জন্য নাস্তা বানিয়ে নিল, তারপর আকাশকে নিয়ে নাস্তা খেয়ে নিল। তারপর দুপুরের রান্নাবান্না শেষ করে নদী তৈরি হয়ে আকাশের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পরে আকাশ তৈরি হয়ে নদীকে নিয়ে বের হয়ে গেল। আকাশ আজ বাড়ি গিয়ে গাড়ি নিয়ে বের হয়েছে। আকাশ গাড়ির ড্রাইভ করছে আর নদী তার পাশের সিটে বসে আছে। আকাশ তার বান্ধবী রিয়ার বাড়ির সামনে দাঁড় করালো। এটা দেখে নদী আকাশকে বলল, কি ব্যাপার, তুমি এখানে গাড়ি দাঁড় করালে কেন? তুমি তো বলে তোমার বন্ধুর সঙ্গে দেখা করতে যাবে, কিন্তু এটা তো একটা বাড়ি, এখানে কেন গাড়ি দাঁড় করিয়েছো? না মানে আসলে এখানে একটা মেয়ে আছে যে আমার সঙ্গে অফিসে কাজ করে, তা কেউ নিয়ে যেতে হবে, তো তাই এখানে গাড়ি দাঁড় করালাম। তার মানে অফিসে তোমার সঙ্গে মেয়েরাও কাজ করে? আচ্ছা, তুমি আবার মেয়েদের সঙ্গে প্রেম করো না তো? তবা তবা আস্তাগফিরুল্লাহ, আমি আবার মেয়েদের সঙ্গে কেন প্রেম করতে যাব? আমি একদম ওইরকম ছেলে নই। তুমি কি আমাকে দেখে ওইরকম খারাপ ছেলে মনে করো নাকি? না, সেরকমটা নয়। আসলে ছোটবেলা থেকে বাংলা মুভিতে দেখতাম ছেলেরা বড় হলে নাকি প্রেম করে, তাই তোমাকে বললাম আর কি। আচ্ছা, বাংলা মুভি দেখি শুধু প্রেম করাই দেখেছো, অন্য কিছু দেখোনি? অন্য কিছু মানে তুমি কি বোঝাতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তখনই আকাশ কিছু একটা নদীকে বলতে চাইছিল, কিন্তু সে দেখ রিয়া, একদম ফালতু কথা বলিস না, এসব ফালতু কথা বলা একদম ভালো লাগে না। তাছাড়া নদী নিজের ইচ্ছায় আমার সাথে এসেছে, আমি তো তাকে বলেছিলাম আমি আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি, আর তখন সে নিজের থেকেই বলল সেও আমার সঙ্গে আসবে, তাই তাকে নিয়ে এলাম। কারণ বিয়ের পর থেকে তো সে আর বাসা থেকে তেমন একটা বের হতে পারেনি। আমার ঘাট হয়েছে, আর কখনোই এমন কথা বলবো না। এখন দয়া করে গাড়িটা স্টার্ট কর। রাজের সঙ্গে আমার কথা হয়েছে, সে বলল সে নাকি রেস্টুরেন্টে বসে আমাদের জন্য অপেক্ষা করছে। এখন কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসো, তা না হলে কিন্তু তোকে ফেলে রেখেই আমাকে গাড়ি নিয়ে চলে যেতে হবে। তখন রিয়া তাড়াহুড়ো করে গাড়িতে উঠে বসলো। আর এদিকে নদী ততক্ষণ সবকিছু চুপচাপ শুনলেও এখন আর চুপ থাকলো না। নদী তখন বলতে লাগলো, তার মানে তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলছিলে? আমার সঙ্গে মিথ্যা কথা বলে তোমার কি লাভ বলো? আরে বাবা, আমি তোমার সঙ্গে মিথ্যে কথা কেন বলতে যাব? আমি রিয়ার হবু হাজবেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছি, রিয়াও যাচ্ছে আমার সঙ্গে, এখানে মিথ্যা বলার কি আছে? হ্যাঁ, এখন তো ধরা পড়ে গেছে বলে মিথ্যা কথা বলার কি আছে? আমি যদি না আসতাম তাহলে তো তুমি এটা জানতেই পারতাম না যে তুমি একটা মেয়েকে নিয়ে ঘুরতে যাচ্ছ। নদী, তুমি ভুল বুঝতে, সেরকম কিছুই না। আমি আমার হবু হাজবেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছি। একা একা যাব সেটা মন চাইছিল না। তাছাড়া আকাশ আমার খুব ভালো বন্ধু, তাই আকাশকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। তোমরা দুইজনই মিথ্যাবাদী, তোমরা দুইজনই আমার সঙ্গে মিথ্যা কথা বলছো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমাদের কথা বিশ্বাসই করছো না, তাহলে চলো আমাদের সঙ্গে। রেস্টুরেন্টে গেলেই বুঝতে পারবে আমি মিথ্যা বলছি না, সত্য বলছি। তারপর কেউই আর কোনো কথা বলল না। আকাশ গাড়ি চালিয়ে কিছুক্ষণের মধ্যেই রেস্টুরেন্টে এসে পৌঁছে গেল। রেস্টুরেন্টে এসে দেখতে পেল রাজ অনেকক্ষণ ধরেই সেখানে বসে অপেক্ষা করছে। আকাশ তখন রাজের সঙ্গে কৌশলাদি বিনিময় করলো আর নদীর সঙ্গেও রাজকে পরিচয় করিয়ে দিল। তারপর চারজনে মিলে বেশ কিছুক্ষণ গল্প গুজব করে খাওয়া দাওয়া করলো আর তারপর বাসায় চলে আসলো। বাসায় এসেই নদী রাজের হাত ধরে বলল, আই এম সরি, আমাকে ক্ষমা করে দাও, আমি আসলে বুঝতে পারিনি, তোমাকে ভুল বোঝার জন্য খুবই দুঃখিত। আরে ধুর, সরি বলার কি আছে? আমি কি তোমার কথায় কিছু মনে করিনি? আমি তোমার জায়গায় থাকলে এরকমটাই করতাম। আসলে ভুলটা আমারই, আগেই তোমার কাছে সবটা বলে দেওয়া উচিত ছিল। তাহলে কি আমার প্রতি তোমার কোনো অভিযোগ নেই? আসলে ভুলটা আমারই, আগেই তোমার কাছে সবটা বলে দেওয়া উচিত ছিল। না, একদমই না, তোমার প্রতি আমার কোনো
অভিযোগ নেই। আর তোমার প্রতি আমার কোনো অভিযোগ থাকতে যাবে কেন? তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র আদরের বউ। তোমার প্রতি কি আমার কখনোই কোনো অভিযোগ থাকতে পারে? নদী তখন একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যেতে চাইছিল। তখনই আকাশ পেছন থেকে বলল, নদী, আমাদের বিয়ে তো অনেক দিন হয়ে গেল, আজকে তোমার কাছ থেকে আমি কিছু পেতে পারি? কি পেতে চাও? একদম খারাপ কিছু চাইবে না কিন্তু। আচ্ছা, তুমি সব সময় এরকম কেন করো? আমি কেন তোমার কাছে খারাপ কিছু চাইতে যাব? আমি তো তোমার স্বামী, আমি তোমার কাছে সবকিছুই তো চাইতে পারি, তাই নয় কি? তাছাড়া আমি তো তোমার সব ইচ্ছে আবদার পূরণ করি। তুমি কি আমার এইটুকুই যে আবদার পূরণ করতে পারো না? বলো কি চাও? তোমার ভালোবাসা চাই নদী। দেখো, তুমিও একটা পরিপূর্ণ যুবতী আর আমিও একটা পরিপূর্ণ যুবক, তাই আমাদের মধ্যেই সেরকম সম্পর্ক হতেই পারে। তাছাড়া আমরা স্বামী স্ত্রী, কেন আমাদের মধ্যে এত বাধা? আমরা কাছে থেকেও কেন মাইলকে মাইল দূরত্ব মনে হয় আমাদের দুজনের মাঝখানে? সেটা তুমি চাও সেই জন্যই হয়। তুমি যদি নিজের থেকে আমাকে কাছে টেনে নিতে, তাহলে আমি কখনোই তোমাকে বাধা দিতাম না। মানে তুমি এতদিন জেনে শুনে আমার সঙ্গে এসব কিছু করেছো? তুমি সবকিছু জেনেও আমার সঙ্গে পিচ্চি সাজার চেষ্টা করেছো, তাই না? হ্যাঁ, এতদিন যা কিছু করেছে আমি তোমার সঙ্গে জেনে শুনেই করেছি। আমি চাইছিলাম তুমি জোর করে আমার সঙ্গে ওই সব কিছু করো, কিন্তু তুমি এতটাই বোকা যে কোনো কিছুই বুঝতে পারলে না, উল্টো আমাকে আরো তোমার কাছ থেকে দূরে দূরে রাখলে। তুমি এরকম কেন বলো? কেন? কোন মেয়েরা চায় না বিয়ের পর তার স্বামীর ভালোবাসা পেতে, বিয়ের পর তার স্বামীর আদর সোহাগে ভরিয়ে রাখতে নিজেকে? তারপর নদী আর অনেকগুলো কথা বলতে লাগলো আর সবকিছুই আকাশের মাথার উপর দিয়ে যাচ্ছিল। সে কোনো কিছুই বুঝতে পারছিল না। সে এটা ভাবতেই পারছিল না নদী তার সঙ্গে এত বড় একটা চালাকি করে নিল। নদীর এরকমটা কি করে করলো? সত্যি আকাশ মনে মনে ভাবলো নদী খুবই ছোট আর পিচ্ছি একটা মেয়ে, কিন্তু নদীর ভেতরে এত কিছু চলছিল এটা আকাশ কোনোভাবেই বুঝতে পারল না। তখনই আকাশ দেখতে পেল নদী তার সামনে বসে বসে মুচকি মুচকি হাসছে। এটা দেখে আকাশ তখনই নদীকে টান দিয়ে নিজের কাছে টেনে নিল আর বলতে লাগলো, তুমি আমার সঙ্গে এত বড় একটা চালাকি করতে পারলে? আমি তো ভেবেছিলাম সত্যি তুমি খুবই পিচ্ছি, ওসব কিছুই বোঝো না, আর সেজন্যই তুমি আমার সঙ্গে এরকম করছিলে। কিন্তু তুমি সত্যি সত্যি আমার সঙ্গে এত বড় একটা প্রতারণা করলে, এটা আমি ভাবতেই পারিনি। জনাব, পিচ্ছি আমি নই, পিচ্ছি আপনি। সেজন্য আপনি আমাকে বুঝতে পারেননি। আমি তো ভেবেছিলাম আমি যদি আপনার সঙ্গে ওইরকম করি, তাহলে আপনি নিজের থেকে আমাকে সবকিছু বুঝিয়ে দিবেন, কিন্তু উল্টে আপনি এইভাবে ভয় পেয়ে আমার থেকে দূরে দূরে থাকবেন, এটা তো আমি কখনোই ভাবতে পারিনি। কিন্তু ম্যাডাম, চিন্তার কোনো কারণ নেই। আপনি আমার সঙ্গে চালাকি করেছেন, আর সেই জন্য আমি যে আপনাকে ছেড়ে দেব এরকমটা আপনি কখনোই মনে করবেন না। আজ থেকে শুরু হলো মিথ্যে বলার প্রতিশোধ। আজ থেকে আমিও থাকব। আপনি কি করে আমার সঙ্গে আর চালাকি করতে পারেন? আর হ্যাঁ, আজকের পর থেকে কখনো আপনি আমার রুম থেকে সারাদিনে 2 মিনিটের জন্য বের হতে পারবেন না। উমা, তাই নাকি? তাহলে তোমার অফিস কে করবে? অফিসে না গেলে তো চাকরি চলে যাবে, তখন তুমি কি করবে? তুমি হয়তো ভুলে গেছো বিয়ের সময় আমি কোনো ছুটি নেইনি, তাই আমি বিয়ের এখন ছুটি কাটিয়ে নেব আর তোমার সঙ্গে সময় কাটাবো। তাহলে অফিস থেকে 1 মাসের ছুটি নিয়ে নাও, তাহলে আমরা হানিমুনটাও একসঙ্গে সেরে আসতে পারি। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছ। আজ রাতে আমি বসকে মেইল করব 1 মাসের ছুটি চেয়ে। তাছাড়া আমাদের বস খুবই ভালো একজন মানুষ, ওনাকে বুঝিয়ে বলে আশা করি উনি সবকিছুই বুঝবেন আর আমার ছুটি মঞ্জুর করবেন। তাহলে আর দেরি কেন? এখনই তুমি তোমার বসকে তুমি মেইল করে দাও, আর তারপর চলো শুরু করা যাক। হ্যাঁ ম্যাডাম, এতদিন আমাকে মিথ্যা বলার মজা আজ আমি আপনাকে বোঝাবো। আপনি ইচ্ছে করে আমাকে আপনার ভালোবাসা থেকে বঞ্চিত করেছেন, সেটা কি আমি আপনাকে এমনি এমনি ছেড়ে দেব নাকি? এই বলে আকাশ তখনই ল্যাপটপ নিয়ে বসে পড়লো আর সঙ্গে সঙ্গে তার অফিসের বসকে মেল পাঠিয়ে দিল ছুটি চেয়ে আবেদন করলো। তারপর ল্যাপটপ বন্ধ করে সোজা বিছানায় চলে আসতো। আর এদিকে নদী তখন বিছানায় বসে বসে আকাশের জন্য অপেক্ষা করছিল। আকাশ বিছানায় এসেই নদীকে নিজের কাছে টেনে নিল আর বলতে লাগলো, তা ম্যাডাম,
আজ কিন্তু সারা রাত আমার সঙ্গে খেলতে হবে, তা না হলে কিন্তু আমি আপনাকে একদম ছাড়বো না। তোমার ইচ্ছে, তুমি যা চাইবে তাই হবে। আমি তো ভেবেছিলাম তুমি আরো আগে আমাকে নিজের কাছে টেনে নিবে, কিন্তু তুমি তো ভয় পেয়ে গিয়েছিলে। তোমার এরকম কর্মকাণ্ড দেখে আমি কেন, পৃথিবীর যে কোনো মানুষই ভয় পেয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। তাই আমিও ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, তবে এখন আর কোনো ভয় পাই না। এই বলে আকাশ নদীকে নিজের কাছে টেনে নিল আর নদীর ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে ইচ্ছে মতো কিস করতে থাকলো। শুধু যে কিস করতে থাকলো সেটা বলতে ভুল হবে না, দেখে সারা শরীরে আদর করতে থাকলে নদীও আকাশের সঙ্গে রেসপন্স করতে থাকলো। আর এইভাবেই শুরু হলো তাদের রোমান্স। সারা রাত ধরে তাদের এই রোমান্টিক পর্ব চলতে থাকলো। সারা রাত পর্যন্ত জনকে আদর করলো আর তারপর সকালবেলায় দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। সেদিন দুপুর 2টার দিকে আকাশ ঘুম থেকে উঠল। এটা দেখে আকাশের আম্মু আকাশকে বলল, কি ব্যাপার আকাশ, তোর কি শরীর খারাপ করছে নাকি? আজ তুই অফিসে যাসনি কেন? না, একদমই নয়। আমার শরীর কেন খারাপ করতে যাবে? আমার শরীর একদম ঠিক আছে, শরীরে কোনো সমস্যা নেই। আসলে আমিও অফিস থেকে 1 মাসের ছুটি নিয়েছি। ভাবছি বউকে নিয়ে হানিমুন করতে যাব। বিয়ের পর তো আর বউকে সেরকম কোনো সময় দিতে পারিনি। তাছাড়া অফিস থেকে তো বিয়ের ছুটিও কাটালাম না, তাই এবার ভাবছি ছুটিটা কাটিয়ে নেই। কথাটা শুনেই আকাশের আম্মু মনে মনে খুশি হলেও সেটা প্রকাশ করলো না, কারণ তিনি ভাবতেই পারেননি নদী এত তাড়াতাড়ি আকাশের সঙ্গে ফ্রি হয়ে যাবে। যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে। এসব চিন্তা করতে করতে আকাশের আম্মু সেখান থেকে চলে গেল। তারপর আকাশ আর নদী দুজনেই দুপুরে খাবার খেয়ে নিল। সেদিন রাতে আকাশ তার আম্মুকে বলল, আম্মু, ভাবছি আমরা সেন্ট মার্টিন থেকে ঘুরে আসি, চাইলে তুমিও আমাদের সঙ্গে যেতে পারো। না বাবা, কোনো প্রয়োজন নেই। তুই বউ নিয়ে ঘুরতে যাচ্ছ, বউকে সময় দাও। সেখানে আমি কাবাবের হাড্ডি হতে চাই না। আমার যদি ঘুরতে যেতে ইচ্ছে হয় আমি একা একা ঘুরে আসব, কিন্তু এখন তুমি তোমার বউকে সময় দাও। এই সময়টা আর কখনো ফিরে পাবে না, এটা মনে রেখো। আচ্ছা আম্মু, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমিও যে এতদিন ধরে তোমাদেরকে এটাই বলছিলাম, এই সময়টা আর কখনোই ফিরে পাবো না। তাই আমি কালকেই নদীকে নিয়ে সেন্ট মার্টিন যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। টাকা পয়সা যা লাগবে নিয়ে যেও, আমার আলমারিতে টাকা রাখা আছে। অতঃপর আকাশ নিজের রুমে চলে গেল আর নদীকে নিয়েই নিজেদের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র গোছগাছ করে নিল। আর পরের দিন সকালবেলা আকাশ নদীকে নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিল। সেখানে পৌঁছাতে প্রায় রাত হয়ে আসতো আর হোটেল খুঁজে পেতেও একটু সময় লাগলো। আসলে তাদের তো আর আগে থেকে হোটেল বুক করা ছিল না, তাই তারপর হোটেলে পৌঁছে তারা রাতের খাওয়া দাওয়া শেষ করে বিছানায় গেল ঘুমানোর জন্য। তখনই আকাশকে রিয়া ফোন করলো। আকাশ রিয়ার ফোনটা রিসিভ করতেই অপরের প্রান্ত থেকে রিয়া বলতে লাগলো, কিরে, কি ব্যাপার দোস্ত? তোর আবার কি হলো? আর তুই অফিসে আসিসনি কেন? কেন দোস্ত, বস কিছু বলেনি নাকি? আমি তো অফিস থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়েছি, বউকে নিয়ে হানিমুন করতে এসেছি। এখন সেন্ট মার্টিন আছি। আরে দোস্ত, কি বলছিস? তুই বউকে নিয়ে হানিমুন করতে চলে গেলি? আর সেটা একবার আমাদেরকে বললিও না, আর আমাদের কাছে সব সময় বলতি তোর বউ নাকি ছোট্ট পিচ্চি একটা মেয়ে, কোনো কিছুই বোঝে না। তাহলে এখন হানিমুন করতে গেলি কিভাবে? দোস্ত, আগে ঢাকায় ফিরে আসতে দে, তারপর তোকে সবকিছুই বলবো। আচ্ছা এখন বল, তোর বিয়ের খবর কি? হ্যাঁ, সবকিছুই ঠিকঠাক চলছে। আব্বু আম্মু তো বললো আগামী মাসে বিয়ের ডেট ফিক্স করবে। তাহলে তো ভালোই হলো। তুই আমার বান্ধবী, এদিকে আমি বিয়ে করে নিয়েছি, আর এখনো তুই বিয়ে করিসনি। এটা দেখতে একদম ভালো লাগে না। তোর উচিত এখন বিয়ে করে নেওয়া। আচ্ছা দোস্ত, একটা কথা, এবার কিন্তু আমাদের জন্য আরেকটা মানুষ নিয়ে আসতে হবে, তা না হলে কিন্তু আর মানবো না। ধুর, এসব তুই কি বলছিস? আমার বউটা সবেমাত্র ইন্টারে পড়াশোনা করছে, আর একটু বড় হতে দে। সে তো নিজেই এখনো ছোট, নিজের কাজগুলো নিজেই করতে পারে না, নিজের হাতে এখনো খাবার খেতে পারে না। এখন যদি তার একটা বেবি হয় তাহলে ওই বেবিটাকে
সামলাবে কে? হ্যাঁ, সেটাও একদম তুই ঠিক কথা বলেছিস। আচ্ছা ঠিক আছে, তোরা এনজয় কর, রাখি তাহলে। আচ্ছা ঠিক আছে, তুইও তোর হবু হাজবেন্ডের সঙ্গে কথা বল। আমি তো আর বিয়ের আগে প্রেম করার সুযোগ পেলাম না। অন্তত তুই বিয়ের আগে তোর হবু হাজবেন্ডের সঙ্গে একটু প্রেমময় সম্পর্ক গড়ে তোল। এরপর দুজনে আরো বেশ কিছুক্ষণ দুষ্টুমি ফাজদামি করেই ফোন রেখে দিল। আর তখন নদী গাল ফুলিয়ে বসে আছে এটা দেখে আকাশ বলতে লাগলো, কি ব্যাপার, তোমার আবার কি হলো? তুমি এভাবে গাল ফুলিয়ে বসে আছো কেন? তো কি করব আমি? তুমি আমাকে রেখে তুমি তোমার বান্ধবীর সঙ্গে কথা বলছো। আমরা যে হানিমুন করতে এসেছি এটা তুমি একদম ভুলেই গেছো। তাহলে আমার আর কি করার আছে? নদী, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। তুমি খুব ভালো করেই জানো রিয়া আমার খুব ভালো বন্ধু। আমরা দুজন যাই কিছু করি না কেন একে অপরকে জানিয়ে তারপরেই করি, কিন্তু এটা নিয়ে এভাবে কথা বলার কি আছে? তাই বলে এখনো তার সঙ্গে ওভাবে কথা বলতে হবে নাকি? আমরা হাজবেন্ড ওয়াইফ, আমরা হানিমুন করতে এসেছি। এখন আমাদের উচিত। আবার কি হলো? তুমি এভাবে গাল ফুলিয়ে বসে আছো কেন? তো কি করব আমি? তুমি আমাকে রেখে তুমি তোমার বান্ধবীর সঙ্গে কথা বলছো। আমরা যে হানিমুন করতে এসেছি এটা তুমি একদম ভুলেই গেছো। তাহলে আমার আর কি করার আছে? নদী, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। তুমি খুব ভালো করেই জানো রিয়া আমার খুব ভালো বন্ধু। আমরা দুজন যাই কিছু করি না কেন একে অপরকে জানিয়ে তারপরেই করি, কিন্তু এটা নিয়ে এভাবে কথা বলার কি আছে? তাই বলে এখনো তার সঙ্গে ওভাবে কথা বলতে হবে নাকি? আমরা হাজবেন্ড ওয়াইফ, আমরা হানিমুন করতে এসেছি। এখন আমাদের উচিত একে অপরকে সময় দেওয়া, কিন্তু তুমি সেটা না করে তোমার বান্ধবীদের সময় দিতে চাও। আরে বাবা, আমি আবার তাকে এত সময় কোথায় দিলাম? আমি তো তোমাকেই পুরোটা সময় দেব। ও ফোন করেছে, ওর সঙ্গে জাস্ট একটু কথা বলেছি, তাই বলে তুমি এভাবে রেগে যাবে নাকি? এই বলে আকাশ নদীকে নিজের কাছে টেনে নিল। নদী তখনও গাল ফুলিয়ে বসে আছে, যেন আকাশের সঙ্গে কোনো কথাই বলতে চাইছে না। যাও, তুমি তোমার বান্ধবীর সঙ্গে সময় কাটাও। আমাকে কোনো সময় যেতে হবে না। আমি কখনোই তোমাকে বলবো না আমাকে সময় দিতে। আর এই লক্ষ্মী বউ আমার এমন করে না। সে আমার বন্ধু, এটা তোমাকে বুঝতে হবে। তার সঙ্গে আমি এইটুকু কথা তো বলতেই পারি। হ্যাঁ, আমি কি তোমাকে রিশাদ করে ফেরাকে? তুমি তোমার বন্ধুকে নিয়েই থাকো। আমাকে সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তোমার কে যে তুমি আমাকে সময় দেবে? ওরে মা, আমার বউটা এত অভিমানী। তুমি আমার 10টা না 5টা না, একটা মাত্র লক্ষ্মী মন্ত। তোমাকে সময় না দিয়ে আমি কার সঙ্গে সময় কাটাবো বলো? আমার কাছে আসো, আমি আমার আদর আর ভালোবাসায় তোমার সব অভিমান ভুলিয়ে দিব। এই বলে আকাশ নদীকে আস্তে আস্তে নিজের কাছে টেনে নিল আর নদীকে নিজের ভালোবাসায় পরিপূর্ণ করে দিতে শুরু করলো। আকাশ নদীর দুইটা ঠোঁটে কিস করছিল। তখন নদীও তার সঙ্গে রেসপন্স করতে লাগলো। দুজন দুজনকে উত্তেজিত করার চেষ্টা করতে লাগলো। এভাবেই চলে গেল বেশ কিছুক্ষণ সময়। ইতিমধ্যে দুজন দুজনের মধ্যে হারিয়ে গেছে। এভাবেই রাত 2টার মতো বেঁচে গেল। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন সকালবেলা আকাশ ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নাস্তার অর্ডার করলো। নাস্তা চলে এসেছে, কিন্তু নদী তখনও ঘুমাচ্ছে। তাই আকাশ নদীকে ডাকতে লাগলো, এই নদী, নদী, ঘুম থেকে উঠো, সকাল 10টা বেজে গেছে। এখনো ঘুমানো লাগে নাকি? আমরা হানিমুন করতে এসেছি, এখানে এসে শুধু ঘুমালে চলবে নাকি? আর আমার ঘুম ভাঙছে না তো আমি কি করব? আমার খুব ঘুম পাচ্ছে, তো আমাকে আর একটু ঘুমাতে দাও। আমি এক্ষুনি ঘুম থেকে উঠতে পারবো না। আরে বাবা, আমরা এখানে হানিমুন করতে এসেছি, ঘুমাতে নাই। তুমি এক্ষুনি ঘুম থেকে উঠে বলছি, তা না হলে কিন্তু আমি খুব রেগে যাব বলে দিলাম। তুমি আমাকে রাগ দেখাতে পারবে? আরে বাবা, তুমি কান্না করছো কেন? আমি যে তোমাকে ঘুম থেকে উঠতে বললাম কারণ এখানে আমরা হানিমুন করতে এসেছি। এখানে আমরা ঘুরবো ফিরবো, আনন্দ করব, মজা মাস্তি করব। তাই বলে কি এখানে আমরা ঘুমাবো নাকি? কাল তো অনেক দেরি করে ঘুমাতে হয়েছে, তাই আমার খুব ঘুম পাচ্ছে। এখন আমি কি করব সেটা তুমি নিজেই আমাকে বলো। কি আর করবে, কিছুই তো করার নেই। এখন ঘুম থেকে উঠে বলছি, তারপর ফ্রেশ হয়ে নাস্তা করবে। আমার খুব ক্ষুধা লেগেছে। নদী তখন চোখ কষলাতে কষলাতে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে এসে দুজন একসঙ্গে নাস্তা করে নিল। নাস্তা শেষ হলেই দুজন বাইরে বের হলো
সারাদিন ঘোরাঘুরি করলো আর অনেক আনন্দ ফুর্তি করলো। এভাবেই কেটে গেল 3-4 দিন। আজকে 5ম দিন। আজ তারা সেন্ট মার্টিন থেকে ঢাকায় ফিরে আসবে, তাই সন্ধ্যার দিকেই সেন্ট মার্টিন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাসায় এসে পৌঁছাতে পরের দিন সকাল হয়ে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে নাস্তা করে তারপর দুজনেই ঘুমিয়ে পড়ল। তারপর দিন সকালবেলা ঘুম থেকে উঠে আকাশ অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল, আর নদী তখনও ঘুমাচ্ছিল। তাই আকাশ নদীকে ঘুম থেকে ডেকে তুলে বলল, কি ব্যাপার নদী, তুমি এখনো ঘুমাচ্ছ কেন? কলেজে যাবে না নাকি? আরে কতদিন ধরে কলেজে যাই না, আজ তো আমাকে কলেজে যেতেই হবে। তুমি এতক্ষণ আগে ঘুম থেকে উঠেছো, তাহলে আমাকে এতক্ষণে ঘুম থেকে ডাকলে কেন? আমি তো ভাবলাম তুমি হয়তো কলেজে যাবে না, তাই ডেকে তুলে নিয়ে যাই হোক। এখন তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নাও, এখনো সময় হয়নি, যেতে পারবে? নদী তখন তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে তৈরি হয়ে কলেজে যাওয়ার জন্য। আর নদী আকাশ দুজনেই বাসা থেকে বের হয়ে যাচ্ছিল। তখনই পেছন থেকে আকাশের আম্মু বলতে ডাকলো, কি ব্যাপার আকাশ, তোমরা দুজনেই বের হয়ে যাচ্ছ? নাস্তা করবে না নাকি? আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা তৈরি করলাম। আম্মু, আসলে নদীর ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, আজকে আর নাস্তা করা হবে না। আমি নদীকে টাকা দিয়ে দিব, সে ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিবে, আর আমিও বাইরে থেকে কিছু খেয়ে নেব। আমি তো ভাবলাম তোরা কেউই আজ বাহিরে বেরোবি না, তাই আমি তোদেরকে ঘুম থেকে ডেকে তুললাম না। তোরা যদি কালকেই আমাকে বলে রাখবি আজ দুজনে বাসা থেকে বের হবি, তাহলে আমি সকালবেলাই তোদেরকে ঘুম থেকে ডেকে তুলে দিতাম। আচ্ছা আম্মু, ঠিক আছে, বাদ দাও না এসব কথা, এত চিন্তা করার দরকার নেই। বললাম তো আমরা দুজনেই ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেব, তোমার চিন্তার কোনো কারণ নেই। তুমি নাস্তা করে নিও, আমাদের জন্য তোমাকে চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে। আকাশ, নদীর ভাবি ফোন করছিল গতকাল রাতে, কিন্তু আমি তোকে বলতে ভুলে গেছিলাম। নদীর ভাবি বলল নদীকে নিয়ে একবার ওই বাড়ি থেকে ঘুরে আসতে। না, আমি যাব না ওই বাড়িতে যেতে আমার একদমই ভালো লাগে না। তুমি ভাবিকে ফোন দিয়ে বলে দিও ভাবি যেন নিজেই এই বাড়িতে চলে আসে, তারপর ভাবিকে নিয়ে অনেক সুন্দর সময় কাটাবো। হ্যাঁ, নদী তো একদম ঠিক কথাই বলেছে। তাছাড়া আমি নিজেও ভাবিকে বলে এসেছিলাম আমাদের এখানে চলে এসেছে। তাছাড়া আম্মু, তোমাকে একটা কথা বলতে চাই। দেখো, ভাবি তো ওই বাড়িতে একা একা থাকে, ভাবির তো আর কেউ নেই, তাই ভাবিকে আমরা চাইলে পার্মানেন্টলি এখানে নিয়ে আসতে পারি। সেটা তো তুই একদম ঠিক কথাই বলছিস, আমিও এরকম কিছুই ভাবছিলাম। আমরাও সারাদিন একা একা বাড়িতে থাকতে ভালো লাগে না, আমারও একজন সঙ্গী হতো, দুজনে সারাদিন একসঙ্গে সময় কাটাতে পারতাম। তাহলে আমি আজকে অফিস থেকে ফিরে আসার সময় ভাবিকে আমাদের বাড়িতে নিয়ে আসবো, আর দুপুরবেলা ভাবিকে ফোন দিয়ে বলে যাবা সবকিছু গুছিয়ে রাখতে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই কর, কারণ এটা ছাড়া তো আর অন্য কোনো উপায় নেই। কারণ যেহেতু ওই মেয়েটার ও আপন বলতে আর কেউ রইল না। এই বলতে বলতে আকাশ আর নদী দুজনেই বাসা থেকে বের হয়ে গেল। আকাশ নদীকে তার কলেজের সামনে নামিয়ে দিয়ে তারপর অফিসে চলে গেল। আর অফিসে যেতেই তার রিয়ার সঙ্গে দেখা হলো। রিয়া তখনই তার হাতে একটা কার্ড ধরিয়ে দিয়ে বলল, আমার বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে গেছে, একটা বিয়ের কার্ড। আশা করি তোর বউকে নিয়ে সময় মতো চলে আসবি। আর হ্যাঁ, আন্টিকেও কিন্তু নিয়ে আসতে ভুলবি না। সেদিন আমাকে বলিস সামনের মাসে বিয়ের ডেট ফাইনাল করা হবে, কিন্তু এত তাড়াতাড়ি করার কারণটা কি সেটাই তো বুঝতে পারলাম না। আসলে তুই তো জানিস আমার বাবার শরীরটা ভালো যাচ্ছে না, তাই বাবা বলল একটু তাড়াতাড়ি করে নিতে, তাই এই ব্যবস্থা। তা না হলে তো আমি ভেবেছিলাম সামনের মাসে বিয়ের ব্যবস্থা করা হবে। আচ্ছা ঠিক আছে, বিয়ের মতো কাজ যত দ্রুত করে নেওয়া যায় ততই ভালো। অফিসের কি খবর? বস কি কিছু বলেছিল নাকি? ও হ্যাঁ, আমি তো তোকে বলতেই ভুলে গেছি, তোর তো প্রমোশন হয়েছে, আমারও প্রমোশন হয়েছে, আমাদের মতো আরো 2-3 জনের হয়েছে প্রমোশন। তাই নাকি? তাহলে তো খুবই ভালো। যে টাকা বেতন পাই সেটা দিয়ে ঠিক মতো চলা যায় না, তাই ভাবছিলাম বসের সঙ্গে বেতনের ব্যাপারে কথা বলবো, কিন্তু বস যেহেতু নিজের থেকে বেতন বাড়িয়ে দিল,
তখন তো আর বসকে কিছুই বলার নেই। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আসি। অনেক দিন তো অফিসে আসা হয় না, মনে হয় অনেকগুলো কাজ জমা পড়ে আছে। কথা বলে আকাশ রিয়ার সঙ্গে কথা শেষ করে নিজের কেবিনে চলে আসতো। আর সারাদিন অফিসের কাজ শেষ করে রাতের বেলা অফিস থেকে বের হয়ে সোজা নদীর বাসায় চলে গেল। আর সেখান থেকে তার ভাবিকে নিয়ে তারপর তাদের বাসায় আসতো। আকাশ বাসায় এসে কলিং বেল চাপ দিতেই নদী এসে দরজা খুলে দেয়, কারণ সে জানতো আজ তার ভাবি তাদের বাসায় আসবে। তাই সে মনে মনে অনেক খুশি ছিল। আর দরজা খুলে দেখলো আকাশ আর তার ভাবি দাঁড়িয়ে আছে। তখনই নদী দৌড়ে গিয়ে তার ভাবিকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, ভাবি, তুমি এতদিনেও একবার কেন আমার সঙ্গে দেখা করতে আসোনি? তুমি এরকম কেন বলো? আমি তো আকাশকে বলেছিলাম তোমাকে নিয়ে আমাদের বাসা থেকে একবার ঘুরে আসতে, কিন্তু তারপরে আমি তোমার শাশুড়ি মায়ের কাছে ফোন দিয়ে জানতে পারলাম তোমরা নাকি সেন্ট মার্টিন চলে গেছো। তাহলে আমি আর এসে কি করব? তাছাড়া তুমিও তো বিয়ের পর আমাকে ভুলেই গেছো, একটি বারও ফোন করতেও তুমি ভুলে যাও। আমি না হয় স্বামী আর শ্বশুরবাড়ি নিয়ে ব্যস্ত আছি, তোমার তো এখন কোনো ব্যস্ততা নেই। তারপরও তুমি যখন আসোনি, তাহলে আমি কেন তোমাকে মনে করতে যাব? এরপর দুজনেই ড্রয়িং রুমে বসে সবাই গল্প করতে থাকলো। আর গল্প করতে করতে কখন যে রাত 11টা বেজে গেছে সেটা কারোরই খেয়াল নেই। অপরদিকে আকাশের প্রচন্ড ক্ষুধা লেগেছে, কিন্তু সে নদীকে কিছু বলতে পারছে না, কারণ নদী এতদিন পর তার ভাবির সঙ্গে বসে গল্প করছে। এখন যদি কিছু বলে তাহলে যদি নদী রেগে যায়। তাই তখনই হঠাৎ নদীর ভাবি নদীকে বলল, আরে নদী, আমরা তো গল্প করতে করতে এটাই ভুলে গেছি যে এখন অনেক রাত হয়ে গেছে। আর অপরদিকে আকাশ সারাদিন অফিসে কাজ করে বাসায় এসেছে, সে তো এখনো রাতের খাবার খায়নি। হায় আল্লাহ, তুমি সত্যি, এটা তো একদমই ভুলে গেছিলাম। আকাশ সারা দিন অফিস করে তারপর বাসায় এসেছে। চলো খাবার টেবিলে, আমি সবার জন্য খাবার নিয়ে এসেছি। এই বলে নদীর টেবিলে সবার জন্য খাবার নিয়ে আসলো। আর তারপর সবাই মিলেই একসঙ্গে খাবার খেয়ে নিল। তারপর সবাই নিজেদের রুমে চলে গেল, কিন্তু তখনই নদী আকাশকে বলতে লাগলো, এই শোনো না, আমি আজ ভাবির সঙ্গে ঘুমাবো। অনেক দিন ধরে ভাবির সঙ্গে ঘুমানো হয় না, তাই আমার আজ ইচ্ছে হচ্ছে ভাবির সঙ্গে ঘুমাতে। কথাটা শুনে আকাশের মনে মনে কোনো ইচ্ছা না থাকলেও সেটা নদীকে বুঝতে দিল না, কারণ সে চায় না নদীর কোনোভাবে মন খারাপ হোক। সে সবসময় এটাই চায় যে নদী সবসময় ভালো থাকুক। তার মন খারাপটা লুকিয়ে রেখে হাসি মুখে নদীকে বলল, আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। নদী তখন কোনো কথা না বলেই চুপচাপ নিজের বালিশটা নিয়ে রোজাদার ভাবির রুমে গিয়ে চলে গেল। আর তারপর সেখানেই তার ভাবির সঙ্গেই ঘুমিয়ে পড়ল। রাত তখন আনুমানিক 2টা বাজে। তখনই হঠাৎ নদীর খুব পানি পিপাসা পেল। তাই সে রুম থেকে বের হয়ে কিচেনের দিকে যাচ্ছিল পানি খাওয়ার জন্য। আর তখনই দেখতে পেল আকাশের রুমে লাইট জ্বলছে। তার মানে কি আকাশ এখনো ঘুমায়নি। তাই নদীর রুমে আসলো, আর নদীর রুমে এসেই দেখে আকাশ ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। এটা দেখে নদী প্রচন্ড পরিমাণ ক্ষেপে গেল আর চিৎকার দিয়ে বলতে লাগলো, তোমার এত বড় সাহস, আমি যে রুমে থাকি সেই রুমে বসে বসে সিগারেট খাচ্ছ? এত বড় সাহস তুমি কোথায় পেলে? হঠাৎ করে নদীর গলার আওয়াজ শুনে আকাশ অনেকটাই ভয় পেয়ে চমকে গিয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখলো নদী তার পেছনে দাঁড়িয়ে আছে। এটা দেখেই নদীকে বলতে লাগলো আকাশ, নদী, তুমি এখানে এত রাত হয়েছে এখনো ঘুমাওনি নাকি? আমার খুব পানি পিপাসা পেয়েছে, তাই কিচেনের দিকে যাচ্ছিলাম পানি খাওয়ার জন্য। আর তখনই দেখতে পেলাম রুমের লাইট জ্বলছে। আর রুমের লাইট দেখে এইদিকে আসতেই দেখতে পেলাম তুমি রুমে বসে সিগারেট খাচ্ছ। তুমি এত বড় সাহস কোথায় পেয়েছো? আই এম সো সরি। রুমে বসে বসে সিগারেট খাওয়ার জন্য, কিন্তু কি করব বলো, আমার কিছুতেই ঘুম আসছিল না চোখে, তাই তো সিগারেট খেলাম। সঙ্গে কোনো কথাই বলবো না। আরে বাবা, তোমাকে বললাম তো আর কখনো এরকম করব না। এই যে কান ধরে উঠবস করে বলছি, আর কখনোই জমে বসে সিগারেট খাবো না, আর সিগারেট ছুঁয়ে দেখবো না। প্লিজ তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। ঠিক আছে, তোমাকে ক্ষমা করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। যদি তুমি আমার শর্তে রাজি হও, তাহলে আমি তোমাকে এই শেষবারের মতো ক্ষমা করতে পারি। আচ্ছা ঠিক আছে, বলো তোমার কি শর্ত। আমি তোমাদের রাজি আছি। তুমি আমাকে যে শর্ত দেবে আমি সেটাই মেনে নেব। কাল বিকেলে আমাকে নিয়ে ফুচকা খেতে যেতে হবে। আমি ফুচকা খেতে খুবই পছন্দ করি, কিন্তু সময়ের অভাবে তোমাকে বলতে পারিনি। এটা কোনো ব্যাপার হলো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নিয়ে
কালকেই ফুচকা খেতে যাব। কাল তো শুক্রবার, অফিস বন্ধ, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ো। বললাম না আমি একা একা ঘুমাতে পারবো না। আমার একা একা কোনোভাবেই ঘুম আসে না। তোমাকে যতক্ষণ আমি বুকের মাঝে জড়িয়ে না দেই ততক্ষণ ঘুম আমার কাছে আসে না। তো আমি ঘুমাবো কি করে? আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। এই বলেই নদী আকাশকে নিয়ে বিছানায় চলে আসতো আর তারপরে দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। এভাবে কাটছিল তাদের টোনাটুনির সংসার। ইতিমধ্যেই কেটে গেল 6 বছর সময়। নদী অনার্স কমপ্লিট করেছে আর এই বছরে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নিয়েছে। আসলে আকাশ নদীকে চাকরি করতে দিতে চায়নি, কিন্তু নদী চায় নিজের পায়ে দাঁড়াতে। এসে কারোর উপর নির্ভরশীল হতে চায় না সে। জীবনে খুব খারাপ সময় পার করে এসেছে। এই মুহূর্তে সে নিজের ইচ্ছায় কিছু করতে চায়, তাই আকাশ আর তাকে বাধা দিল না। আকাশ তাকে চাকরি করতে সমর্থন জানালেও আকাশের আম্মু সেটা মেনে নিতে পারল না। মেয়ে মানুষ তো বরাবর একই রকম হয়, ঘর সংসার সামলাতে আর বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে সংসার করবে, কিন্তু নদী কেন চাকরি করবে? এটা আমি মেনে নিতে পারছি না। আম্মু, তুমি এরকম কেন বলছো? নদীকে তো সবসময় তুমি তোমার নিজের মেয়ের মতোই ভালোবাসো। তাহলে নদীর চাকরি করাটা কেন তুমি মেনে নিতে পারছো না? এমনটা তো নয় যে আমাকে নদীর পয়সায় চলতে হবে। নদীর ইচ্ছে হয়েছে, সে চাকরি করবে। হ্যাঁ, আমার কথা তো সেটাই। তোর বেতন তোমার এতটা খারাপ নয় যে নদীকে চাকরি করতে হবে। তাহলে নদী কেন চাকরি করবে? আম্মু, তুমি খুব ভালো করেই জানো আমি জীবনে কতটা খারাপ সময় পার করে এসেছি। তাই এই মুহূর্তে আমি নিজের পয়সা দিয়ে কিছু একটা করতে। তাছাড়া তুমি এটাও জানো যে আমি ছোটবেলা থেকেই অনেক ইচ্ছে ছিল এতিম বাচ্চাদের নিয়ে আমি কিছু একটা করতে চাই, কিন্তু সেটা তো আর এমনি এমনি সম্ভব হবে না। তাছাড়া তোমার ছেলের বেতনও এতটাও ভালো নয় যে আমাদের সংসার করার চালিয়ে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে সেখান থেকেও কিছু সেভিং করে আমি কিছু একটা করতে পারবো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি যে টাকা বেতন পাবো তা অর্ধেক আমার সন্তানের ভবিষ্যতের জন্য রাখবো, আর অর্ধেক একটা এতিমখানায় ডোনেট করব। ঠিক আছে, তুই যখন এরকমই করবে তাহলে তো আর আমার কিছুই বলার নেই। তোর যেটা ভালো লাগে তুই সেটাই কর। আর তুই যখন নিজের ইচ্ছায় চাকরি করতে চাইছিস আর এতিম বাচ্চাদের নিয়ে কাজ করতে চাইছিস, তাহলে আমি তোকে আর মানা করব না। এরপর আকাশের আম্মুই নদীর চাকরি করা নিয়ে আর কোনো ঝামেলা করেনি। তবে এখন কথা হলো নদী চাকরি করছে প্রায় 2 বছর আর তাদের বিয়েরও প্রায় 6 থেকে 7 বছর হয়ে গেছে, কিন্তু এখনো তাদের সংসারে কোনো বাচ্চা কাচ্চা নেই। এটা নিয়ে আকাশের আম্মু একটু কথা বলল। দেখো আকাশ আর নদী, আমি তোমাদের দুজনকেই বলছি, তোমরা চাকরি বাকরি করছো, নিজেদের নিয়ে ব্যস্ত থাকছো, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু দেখো, আমি তোমাদের ভালোর জন্যই তোমাদের একটা কথা বলতে চাই। তোমরা যদি সেটাকে ভালোভাবে নাও তো ভালো, কিন্তু খারাপভাবে নিলে আমার কিছুই করার নেই। আমি চাই এইবার তোমরা তোমাদের পরিবার পরিকল্পনা নিয়ে কিছু একটা ভাবো। আচ্ছা আম্মু, এই ব্যাপারে তোমাকে বলতে হবে না। আমি ভাবছিলাম আরো আজকেই তোমাকে এই খুশির খবরটা জানাবো। আমার তো প্রেগন্যান্সি পজিটিভ এসেছে। আরে, তুমি এতক্ষণে আমাকে এই কথাটা জানালে? আমি তো সেই কবে থেকে এই দিনটার জন্য অপেক্ষা করছি। জানো আমার এই খবরটা শুনে কতটা কঠিন আছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কতদিন ধরে অপেক্ষা করছি আমাদের ঘরে ছোট্ট একটা পুচকো আসুক। সে সারাদিন আমাদের ঘরটাকে মাতিয়ে রাখবে। আমি সারাদিন তার সঙ্গে সময় কাটাবো, খেলাধুলা করব। হ্যাঁ, তোমার মনের এই আশাটা এখন পূর্ণ হতে চলেছে। নদী প্রেগনেন্ট, আর সেটা আমরা আজকেই জানতে পারলাম, কারণ গত 2 মাস ধরে নদীর পিরিয়ড মিস হচ্ছে। তাই আমি আজকেই নদীকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম, আর তারপরে আলট্রাসোনোগ্রাফি করে আমরা জানতে পারলাম নদী মা হতে চলেছে। সত্যি এটা অনেক খুশির খবর। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি পুরো এলাকা জুড়ে মিষ্টি খাওয়াবো। তাহলে আর দেরি কেন? আমি এক্ষুনি মিষ্টির দোকানে মিষ্টির অর্ডার করে দিচ্ছি। তারপর তোমার যত খুশি তত মিষ্টি বিতরণ করো। এই বলে আকাশ তখনই অনলাইনে 40 কেজি মিষ্টির অর্ডার করলো।
আর কিছুক্ষণের মধ্যেই সেটা তার বাড়িতে পৌঁছে গেল। তারপর আকাশের আম্মু সারা এলাকা জুড়ে নাতি আসার সুবাদেই মিষ্টি খাওয়ালো, আর সবাই মিলেই তাদেরকে অনেক দোয়া দিল। সেদিন বিকেলবেলা সবাই মিলে ড্রয়িং রুমে বসেছিল, আর তখন আকাশের আম্মু নদীকে উদ্দেশ্য করে বলল, নদী, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, খুব দরকারি। হ্যাঁ আম্মু, বলো না কি বলবে। আসলে কি বলবো সেটাই ভেবে পাচ্ছি না। আর আর তুমি সেটা কিভাবে নিবে সেটাও ভেবে পাচ্ছি না। আসলে আমার চাচাতো বোনের একটা ছেলে আছে, যার বিয়ে হয়েছিল, কিন্তু 2 মাসের মাথায় তার বউয়ের ব্লাড ক্যান্সার ধরা পড়ে মারা যায়। সেদিন তো জানোই, আমার চাচাতো বোন আমাদের বাড়িতে এসেছিল। আর তারপর তিশাকে দেখে তার খুব পছন্দ হয়েছে, তাই সে বলছিল যদি তোমাদের কোনো আপত্তি না থাকে তাহলে তিশাকে সে তার ছেলের বউ বানিয়ে নিতে চায়। এটা তো খুবই ভালো কথা আম্মু, কিন্তু আম্মু, ভাবি যেটা ভালো মনে করে সেটাই হোক। তাই আমি চাই তুমি ভাবির সঙ্গে কথা বলো। ভাবির যদি বিয়ে করতে কোনো আপত্তি না থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। তাছাড়া তোমার ভাগ্নের সঙ্গেও আমাদের কথা হয়েছে, তোমার ভাগ্নে ছেলে হিসেবে খুবই ভালো। হ্যাঁ, সেজন্যই আমি কথাটা তোমাদেরকে বললাম, কারণ ভাগ্নেকে আমি খুব কাছ থেকে দেখছি, সে খুবই ভালো একটা ছেলে। তুমিও তো দেখছো নিলয়কে। নিলয়কে তোমার কেমন লেগেছে? আন্টি, নিলয়কে দূর থেকে দেখে যতটা বুঝলাম মোটামুটি ভালোই। তাহলে কি নিলয় এর সঙ্গে তোমার বিয়ের ব্যাপারে কথা বলবো? যদি তুমি অনুমতি দাও তাহলে আমি কথা বলবো। দেখুন আন্টি, আমার তো বাবা মা কেউ বেঁচে নেই। আপনি আমাকে নিজের মেয়ের মতো স্নেহ করেন, ভালোবাসেন। তাই আমি বলবো, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করুন। এ ব্যাপারে আপনার মতামতই আমার কাছে সবার আগে। এই কথা শুনে তখন আকাশের আম্মু বলল, তাহলে তোমারও কোনো আপত্তি নেই? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের কারুরই যখন কোনো আপত্তি নেই, তাহলে আমি আজকেই আমার বোনকে ফোন দিয়ে বলবো নিলয়কে বিয়ে করতে তিশার কোনো আপত্তি নেই। হ্যাঁ আম্মু, তুমি একদম ঠিক কথাই বলেছ। ভাবির যেহেতু নিলয় ভাইয়াকে বিয়ে করতে কোনো আপত্তি নেই, তাহলে তুমি এটাই করো। কারণ জীবনের পথে চলতে গেলে একা একা কখনোই চলা যায় না। জীবনের পথে চলতে গেলে অবশ্যই একজন নির্দিষ্ট মানুষের ছায়ায় থাকা প্রয়োজন। আর নিলয় ভাইরা সত্যি অনেক ভালো মানুষ, ভাবিকে অনেক সুখে রাখবে। তারপর সেদিন রাতের বেলায় আকাশের আম্মু নিলয়ের আম্মুর সঙ্গে কথা বলে আর সম্মতি জানায়। আর পরের সপ্তাহে নিলয়ের আম্মু নিলয় নিয়ে আকাশদের বাড়িতে এসে, আর তারপর সেখানেই নিলয় আর তিশার বিয়ের কাজ সুসম্পন্ন হয়। বিয়ের কাজ শেষ হওয়ার পর নিলয় আর তার আম্মু মিলে তিশাকে তাদের বাড়িতে নিয়ে যায়। সেদিন রাতের বেলা নদী অনেক মন খারাপ করেই রুমে বসে থাকে। আকাশ রুমে এসে দেখে নদীর খুব মন খারাপ। এটা দেখে আকাশ নদীকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার নদী, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? আপনার সমস্যা হয়েছে নাকি? না মানে আসলে অনেকদিন ধরে তো ভাবির সঙ্গে একসাথে আছি, আজ হঠাৎ করে ভাবি চলে গেল, তাই খুব খারাপ লাগছে। মন খারাপ করো না, দেখো আমরা থাকি, আমাদের কাছে রাখতেই পারতাম, কিন্তু তুমি তো জানো এই জীবনের প্রতি চলতে গেলে পার্মানেন্টলি মাথার উপর ছায়া রাখার মতো একজন মানুষ প্রয়োজন, তাই এটা করতে হলো। হ্যাঁ সেটা তো আমি জানি, কিন্তু দেখো না, এতদিন ধরে আমাদের সঙ্গে আছে আর আজ হঠাৎ করে চলে গেল, তো তাই মনটা একটু খারাপ লাগছে। আর যাই হোক, ব্যাপার না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঘুমিয়ে পড়লো। এর 3 দিন পর হঠাৎ করেই নদীর পেটে প্রচন্ড ব্যথা শুরু করলো। আকাশ তখন অফিসে ছিল, আর তখনই আকাশের আম্মু আকাশকে ফোন দিয়ে ইমার্জেন্সি বাসায় আসতে বলে। আকাশ, তুই এখনই বাসায় চলে আয়, নদীর খুব শরীর খারাপ লাগছে, নদীকে এক্ষুনি হসপিটালে নিতে হবে। আকাশ তখনই অফিস থেকে বের হয়ে অ্যাম্বুলেন্সকে ফোন দেয়, আর তারপরে নদীকে নিয়ে হসপিটালে চলে যায়। হসপিটালে যাওয়ার পরপরই ডাক্তার নদীকে বেশ কিছু টেস্ট করাতে বলে। আর টেস্ট করানোর পর ডাক্তাররা নাই নদীকে 1 ঘন্টার মধ্যেই অপারেশন করাতে হবে, তা না হলে বাচ্চার সমস্যা হতে পারে। তাই আকাশ আর কাল বিলম্ব না করেই ডাক্তারকে অপারেশনের ব্যবস্থা করতে বলল। আকাশ টাকা পয়সা সবকিছুর ব্যবস্থা করলো, আর কিছুক্ষণ পরেই নদীর অপারেশন হয়ে গেল। নদীর ঘর থেকেই ফুটফুটে একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে।
নার্স এসে বাবুকে আকাশের করে দিল। আর কিছুক্ষণ পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হলো, কিন্তু ডাক্তারের মুখে কোনো আনন্দ নেই। এটা দেখে আকাশ ডাক্তারের দিকে এগিয়ে গেল। কি ব্যাপার ডাক্তার, কি হয়েছে? আপনার মুখ এরকম অন্ধকার কেন? আমার নদীর কি কিছু হয়েছে? না, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না। আমার নদীর কিছু হতে পারে না, মিথ্যে কথা বলছেন। নদী বেঁচে আছে, আমাকে প্লিজ একবার নদীর সঙ্গে দেখা করতে দিন। এই বলে আকাশ চিৎকার করতে করতে অপারেশন থিয়েটারে ঢুকে গেল। কিন্তু সে সেখানে ঢুকে দেখতে পেল সত্যিই নদী আর এই পৃথিবীতে নেই। পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গেছে। আকাশ সেখানে দাঁড়িয়ে একদম স্তব্ধ হয়ে গেছে। কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। তার জীবনটা যেন একদম অন্ধকার হয়ে আসতো। তারপর কেটে গেল দীর্ঘ 7 বছর। মেয়েটা বড় হয়েছে। আকাশ মেয়েটার নাম রেখেছে মেঘ। মেঘ এই বছর ক্লাস 2-তে পড়াশোনা করে। অফিস থেকে এসে আকাশ দেখতে পেল মেঘ খাওয়া দাওয়া না করেই ঘুমিয়ে গেছে। আকাশ তখন তার মেয়েকে ঘুম থেকে ডেকে তুলল, আর তারপরে তুলে নিয়ে খাইয়ে দিতে লাগলো। আর তখনই হঠাৎ তার মনে পড়ে গেল সেই 7 বছর আগের কথা। নদীও ঠিক এরকম করেই তার কাছে বায়না করত। আকাশ আসতে দেরি করলে ঘুমিয়ে পড়তো। তারপর আকাশ ঘুম থেকে দূরে খাইয়ে দিত। কথাগুলো মনে পড়তেই চার চোখ দিয়ে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। এটা দেখে তার মেয়ে বলতে লাগলো, কি হয়েছে পাপা, তুমি এভাবে কান্না করছো কেন? কিছু হয়নি মামুনি, চোখে কি যেন একটা পড়েছে, তাই চোখ দিয়ে পানি পড়ছে। তুমি একদম মিথ্যে বলবে না আমার কাছে। আমি জানি তোমার আমি জানি তোমার আম্মুর কথা খুব মনে পড়েছে, তাই তুমি কান্না করছো। ওই আকাশের তারা হয়ে গেছে, আম্মুকে কি আর কোনোদিনও আমরা দেখতে পাবো না? হ্যাঁ আম্মু, তোমার আম্মু ওই আকাশের তারা হয়ে গেছে। তোমার আম্মু আর কোনোদিনই আমাদের মাঝে ফিরে আসবে না। এই বলে আকাশ তার মেয়েকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে লাগলো। আর তার মেয়েও তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্প এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন।